বিষয় হচ্ছে যে আমরা জাস্ট বেসমেন্টটা ঠিক করে গেছি। এই কয়দিন আমরা যেগুলো করতেছি এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ক্লাস। ঠিক আছে? এদিকে আমরা এত মানে অ্যাডভান্স লেভেলের কিছু শিখতে হবে বা সামথিং কিছু করতে হবে ওইরকম কোনো কিছু না। আপনারা খুব প্রপার ওয়েতে যান, বাট টুলসগুলোর অনেক ভালো করে শিখেন, যাতে আপনি একটা ওই যে গত ক্লাসে যেগুলো বলছি যে প্রেজেন্টেশন দেওয়াটা যাতে সুন্দর হয়। আপনি একটা প্রেজেন্টেশন দিচ্ছেন, ওই প্রেজেন্টেশনটা যাতে সুন্দর হয়। বুঝতে পারছেন বিষয়টা? তো আজকে আমরা মূলত ডিজিটাল মার্কেটিংয়ের মেইন যে কোর পার্টটা আছে, মানে যে পার্টটা ছাড়া আসলে ডিজিটাল মার্কেটিং না, কোনো বিশ্বের কোনো কিছুই চলবে না, ওই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো, যারা আমরা বলি কন্টেন্ট মার্কেটিং। আমরা কিন্তু গত ক্লাস থেকে শুরু করছি কন্টেন্ট মার্কেটিংটা। তো কন্টেন্ট মার্কেটিং করার ক্ষেত্রে আমার তো খাতা কলম থাকতে হবে, খাতা কলম ছাড়া তো আমি লেখালেখি করতে পারবো না। তো লেখালেখি করার জন্য আমার অবশ্যই খাতা কলম জানতে হবে, আর ডিজিটালি আমরা খাতা কলম কোনগুলো আছে ওগুলো আমরা গত ক্লাসে দেখে নিচ্ছি। ঠিক আছে? আর ভাইয়া যেহেতু দেখেন নাই, আপনি ওই যে আমাদের ভিডিওগুলো আছে, ভিডিওগুলো দেখে নেবেন। বুঝতে পারছেন? তো কন্টেন্টের যে বিষয়টা আছে, কন্টেন্টে আমরা সবসময় বলি কন্টেন্ট ইজ কি। আপনি কন্টেন্টের যেই ধরনের কোর্সই করেন, কন্টেন্টের প্রথম ওয়ার্ড হচ্ছে কন্টেন্ট ইজ কি। আপনার কন্টেন্ট যদি না থাকে, ইউ আর নাথিং। বিষয়টা বুঝতে পারছেন? আপনি যদি কন্টেন্ট না থাকতো, আর পৃথিবী যদি কন্টেন্ট না থাকতো, আজকে আমি আপনার সামনে দাঁড়ায় থাকতাম না, আপনি ওই জায়গায় বসে থাকতেন না, টিচাররা ক্লাস করাইতো না। একটা কন্টেন্টের উপরে বেস করে সব কিছু হয়। বিষয়টা বুঝতে পারছেন? আর কন্টেন্টটা আসলে কি? কন্টেন্টটা হচ্ছে আপনার সাথে আমার একটা ভাবের আদান প্রদান সৃষ্টি করি আমি। মানে আপনার সাথে আমার একটা কথা বলার প্রয়োজন আছে। এখন আমি যে আপনার সাথে কথা বলবো, কি বিষয়ে কথা বলবো, কিভাবে কথা বলবো, কেন কথা বলবো, কিভাবে বললে আপনি আমার কথাটা বুঝতে পারবেন, এই বিষয়টা হচ্ছে আমাদের কন্টেন্টের মেইন খেলা। এদিকে দেখেন, এটা হচ্ছে গুগলের দ্বারা একটা সংজ্ঞা, যে গুগল কি বলতেছে কন্টেন্ট সম্পর্কে। তারা বলতেছে কন্টেন্ট একটা হচ্ছে স্ট্র্যাটেজি। এটা একটা স্ট্র্যাটেজি। মানে আমরা, আপনার সাথে আমি কথা বলতেছি, বা আমরা যখন একটা মানুষের সাথে কথা বলি, আমরা একটা উদ্দেশ্য নিয়ে কথা বলি। মানে উদ্দেশ্য ছাড়া আমি কারোর সাথে কথা বলি না। আর যারা উদ্দেশ্য ছাড়া কথা বলে তাদেরকে বলা হয় যে মানে অন্য কিছু, অন্য ধরনের প্রাণী। ঠিক আছে? তো আমরা যখন উদ্দেশ্য নিয়ে কথা বলি, আমরা কোনো একটা উদ্দেশ্য হাসিল করার জন্য কথা বলি। আপনার সাথে আমি শুধু শুধু কথা বলবো না। এস এম এস একটা ব্র্যান্ড কোনো সময় একটা ক্লায়েন্টের সাথে বা একটা প্রোডাক্ট নিয়ে কোনো সময় আপনার সাথে শুধু শুধু কথা বলবে না। সে চায় আমি আপনার যা বলাইতেছি বা আমি আপনার যতটুকু বলতেছি আপনি যতটুকু শুনেন, বুঝেন, রিয়েলাইজ করেন, দ্যাট আমার প্রোডাক্টটা কিনে ফেলেন। বুঝতে পারছেন? এই কন্টেন্টের ভিতরে আমরা সব খেলা খেলি। মানে পুরো ডিজিটাল মার্কেটিং আপনারা যত কিছু দেখবেন সব কিছু কন্টেন্টের উপর। কন্টেন্ট নাই, ডিজিটাল মার্কেটিং নেই। কন্টেন্ট নাই, গ্রাফিক ডিজাইন নাই। কন্টেন্ট নাই, ওয়েব ডেভেলপমেন্ট নাই। আপনি পৃথিবীর যত জায়গাতে দেখেন কন্টেন্ট আছে। এই যে আপনি একটা স্ক্রিন দেখতেছেন, স্ক্রিনের উপরে কিছু লেখা দেখতেছেন, এইটারে আমরা বলছি কন্টেন্ট। একদম ক্লিয়ার? কন্টেন্ট সম্পর্কে, কন্টেন্টের বেসিক জিনিসটা বুঝতে পারছেন? কন্টেন্ট জিনিসটা কি? কোনো কোশ্চেন আছে কন্টেন্ট নিয়ে? বন্ধ করে দিব এটা? ঠিক আছে? এই জিনিসটা আপনার একটু পড়ে নেবেন, হ্যাঁ? এগুলা ধরে ধরে বোঝানোর কিছু নাই, কারণ ধরে ধরে বুঝাতে গেলে এগুলো হচ্ছে যে ক্লাস 9-10 ক্লাস হয়ে যাবে, সংজ্ঞা ধরে ধরে পড়ে না, এগুলো দরকার নেই। আরেকটা বিষয় বলি, আপনারা যে কোর্সটা করতে আসছেন, এখন তো আপনারা অলরেডি 3-4টা ক্লাস শুরু করে দিয়েছেন। আপনারা এই কোর্সটা কিন্তু একটা প্রফেশনাল কোর্স, এটা আমি প্রথম দিনও বলছি, এটা একটা প্রফেশনাল কোর্স। এখানে আপনারা আমি যে ধরে 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 দেখাই দিব বিষয়টা এরকম না। আপনার কিছু কিছু জিনিস আমি টাচ করে চলে যাব। আপনার টাচ করা জিনিসগুলো আপনার অনেক ভালো করে বুঝতে হবে, শিখতে হবে, আপনার নিজে নিজে রিসার্চ করতে হবে বিষয়গুলো। রিসার্চ করতে হবে, রিসার্চ করা ছাড়া কোনো দ্বিতীয় কোনো পার্ট নেই। কিন্তু কিছু পার্ট আছে ওইগুলো আমি ধরে ধরে দেখাই দেবো। যেসব পার্টগুলো ধরে ধরে দেখা দেওয়ার দরকার আছে আমি ওই সব পার্টগুলো ধরে ধরে দেখাই দেবো, কোনটা কেন হয়েছে, কীভাবে হয়েছে, ব্যাকএন্ডে কী খেলা হয়েছে না হয়েছে সব আমি দেখাই দেবো। কিন্তু কিছু জিনিস আছে দেখবেন আমি ওভার ভিউ করে চলে যাবো। ওই ওভার ভিউগুলো হচ্ছে যে আপনার এগুলো আরও রিসার্চ করে নিজে নিজে বাইর করে নিতে হবে, বিষয়টা কী, কীভাবে হয়েছে না হয়েছে এগুলো জানতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? কোনো ডাউট আছে কথায়? ওকে। এবার আসেন টাইপস অফ কন্টেন্ট। কন্টেন্ট আসলে আমরা পৃথিবীতে যা দেখি তাই একটা কন্টেন্ট। আপনারা আমি দেখেছি আপনি একটা কন্টেন্ট। আপনি মোবাইল ধরছেন, মোবাইল একটা কন্টেন্ট। মোবাইলের ভিতরে যা আছে তা একটা কন্টেন্ট। এবার দেখেন ব্লগ পোস্ট। ব্লগ পোস্ট জিনিসটা বুঝতে পারেন? ব্লগ পোস্ট জিনিসটা হচ্ছে যে, ধরেন আমি কোনো একটা ওয়েবসাইটে গেছি, ওয়েবসাইটে যাওয়ার পর আমি কিছু লেখা যাই না ওয়েবসাইটের ভিতরে, কিছু ব্লগ টাইপ জিনিস দেখি, মানে পার্ট বাই পার্ট। ধরেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা নিয়ে অনেক সুন্দর করে একটা ব্রিফ লেখা রাখছে, পয়েন্ট বাই পয়েন্ট, পয়েন্ট বাই পয়েন্ট করে লেখা লেখা রাখছে। তো এই জিনিসটা আমরা ব্লগ, এটা আমরা বলি কি ব্লগ। এই ব্লগটাই আমি যে লিখতেছি, এই ব্লগটাকে আমি পোস্ট করতেছি, এই ব্লগ পোস্ট করার যে প্রসিডিউরটা আছে এটা আমরা বলছি ব্লগ পোস্ট। এবার আমি যদি আপনাদের একটু দেখাই যে আসলে ব্লগ পোস্ট জিনিসটা কি, আসেন। ধরেন আমি এদিকে সার্চ করলাম হোয়াট ইজ
ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ এই চলে আসছে। এবার আমি যদি প্রথমে এই যে লিঙ্কটা আছে, আমি প্রথম লিঙ্কটাই ঢুকলাম, ঢুকার পরে দেখবেন আমাকে একটা ব্লগ দিতেছে, মানে একটা পেজ ওপেন হইতেছে। এই যে দেখেন এদিকে শুরু হয়েছে, এই যে হেডলাইন দিছে, হ্যাঁ এই হেডলাইন থেকে আস্তে আস্তে একটা ছবি দিছে, একটা ইমেজ দিছে, এরপরে একটা লেখা শুরু করছে যে ডিজিটাল মার্কেটিংটা কি, এরপরে লিখতেছে যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। প্রথমে দিছে যে একটা ইন্ট্রো দিছে, ইন্ট্রো দেওয়ার পরে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এ ঢুকছে। তারপরে বলতেছে কি, তারপরে বলতেছে যে 7 টাইপস অফ ডিজিটাল মার্কেটিং উইথ এক্সাম্পল, ঠিক আছে। এরপরে লিখছে যে এসইও, এরপরে কি আছে কন্টেন্ট মার্কেটিং যেটা আমরা দেখতেছি এখন, এরপরে হচ্ছে ইমেল মার্কেটিং, এরপরে পেপার ক্লিক মানে পিপিসি অ্যাড, এরপরে হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এরকম করে করে সে পয়েন্ট বাই পয়েন্ট আপনারা বুঝাই গেছে যে জিনিসগুলো কি। এই জিনিসটা আমরা বলতেছি ব্লগ পোস্ট, বুঝতে পারছেন। এই ব্লগ পোস্টটা হচ্ছে যে, এক্সকিউজ মি, এই যে আমরা দেখতেছি পয়েন্ট বাই পয়েন্ট আপনারা প্যারা 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 করে দিয়ে দিতেছে, এই জিনিসগুলো আমরা বলছি ব্লগ পোস্ট। আপনি যখন একটা ব্লগ লিখতে যাবেন আপনার এই প্রসিডিওরটা মেনটেন করতে হবে, বুঝতে পারছেন। ব্লগের শুরুর দিকে আমরা কি রাখি, ব্লগার বলে, এটা আসতেছি, ওইটা দুই ধরনের, দুই ব্লগার, হ্যাঁ মানে এটার ব্লগারই বলে, এখন একটু চেঞ্জ হয়ে গেছে আর কি, কন্টেন্ট ক্রিয়েটর আর ব্লগার দুইটা আলাদা পার্ট আর কি। তো বিষয়টা হচ্ছে যে আপনি যখন ব্লগ লিখতেছেন, ব্লগের প্রথম দিকে কি লিখবেন, মাঝখানে কি লিখবেন, শেষে কি লিখবেন, এগুলোর অনেক স্ট্র্যাটেজি আছে, মানে কন্টেন্ট লেখারও স্ট্র্যাটেজি আছে। কিছুক্ষণ পরে আমরা দেখবো বিভিন্ন যে আমাদের যে বড় বড় কোম্পানিগুলো আছে বাংলাদেশের বা বাইরের, এগুলো আপনারা যখন রিসার্চ করা শুরু করুন তখনই বুঝবেন যে কীভাবে আমরা কন্টেন্ট স্ট্র্যাটেজিটা ডেভেলপ করতে হয়। তার পাশাপাশি আরও অনেক পড়ালেখা করতে হবে। যেমন এদিকে যে ব্লগটা লিখছে তার, এদিকে যে শুরুর দিকে আপনি যদি ব্লগটা দেখেন, তারা শুরু করছে কি, তারা একটা ইন্ট্রো দিয়ে শুরু করছে, তারা কিন্তু প্রথমে বলে নাই হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। তারা চাইলে বলতে পারতো না হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, কারণ আমি সার্চই করছি হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। সে চাইলে আমার ডাইরেক্টলি বলতে পারতো হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, কিন্তু তারা বলে নাই। তারা দেখেন এদিকে সুন্দর করে লেখছে যে বিষয়টা আসলে কি, ডিজিটাল মার্কেটিং কি, এটা সুন্দর করে ডেসক্রিপশন দিয়েছে, ছোটো করে প্যারাটা লেখছে যে আমি যে আপনার জিনিসটা পড়াবো, এত বড় একটা আর্টিকেল পড়বেন আপনি, পড়ার আগে বুঝে নেন যে এটার ভিতরে কি আছে, বিষয়টা বুঝতে পারছেন। মানে আমি এত বড় ব্লগটা পড়ার আগে আমি এই যে এদিকে কত লাইন আছে, 4 লাইন 2 লাইন 6 লাইন, এই 6 লাইনের ভিতরে আপনি পুরো ব্লগের একটা ওভারভিউ পাবেন। এই 6 লাইনের ভিতরে পুরো একটা ওভারভিউ দিয়ে দিয়েছে যে উনি ভিতরে কি কি লিখছে। এখন আপনি মনে করেন খুবই মানে তাড়াহুড়োর ভিতরে আছেন, আপনার এখনই দরকার ইনফরমেশনটা, এখন আপনি তো আর পুরো ব্লগটা পড়তে পারবেন না। তো আপনি এই জায়গাটা পড়বেন, এই 6টা লাইন পড়বেন, 6টা লাইন পড়ার পরে কি হবে, 6টা লাইন পড়ার পরে আপনি বুঝতে পারবেন আপনি যে জিনিসটা জানতে চাইতেছেন এই জিনিসটা আপনার এই ব্লগটার ভিতরে আছে কিনা, বিষয়টা বুঝতে পারছেন। ব্লগ লেখার প্রথম পার্টটা হচ্ছে এরকম যে আপনার অ্যাট্রাকশন আনতে হবে, আমি যে ক্লায়েন্টের জন্য লিখতেছি ওই ক্লায়েন্ট যাতে আমার প্রতি অ্যাট্রাক্ট হয়, কারণ অ্যাট্রাক্ট যদি না হয় সে কখনোই পড়বে না আমার ব্লগ, বুঝতে পারছেন। যেমন ধরেন কি বলে হুমায়ুন আজাদ বা আমাদের যে আরিফ আজাদ যে বর্তমানে অনেক ভাইরাল পারসন, ওনাদের যে লেখাগুলো আছে ওই লেখাগুলো যদি আপনারা দেখেন, তাদের প্রথম দিকে যে নামগুলো লেখাগুলো আছে ওই লেখাগুলো যখন আপনি পড়া শুরু করেন আস্তে 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 আস্তে, তখন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা করতে 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 আপনি বইটাই পড়ে ফেলেন, করেন না। এটা পুরোপুরি হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি। তারা জানে যে আমার পাঠকটা কোন জায়গায় আটকাবে, কি দিলে সে আটকায় যাবে, এগুলো আমরা বলি হুক পয়েন্ট। এই হুক পয়েন্টগুলো বসাই দিতে হয়। এই হুক পয়েন্ট আপনার যত বেশি থাকবে দেখবেন আপনি এই জায়গাটা যদি পড়েন, আপনার যদি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আসলে জানার আগ্রহ থাকে, আপনি এই জায়গাটা যখন পড়বেন তখন আপনি অটো আটকে যাবেন, কারণ এদিকে লেখা আছে। এই দেখেন আমি এদিকে না পড়ে বলতেছি যে আপনি আটকে যাবেন কেমনে। এই দেখেন সোশ্যাল মিডিয়া লেখা আছে, সার্চ ইঞ্জিন লেখা আছে, ডিজিটাল চ্যানেল লেখা আছে, রিচ লেখা আছে, এই ওয়ার্ডগুলো দেখলে আপনি আটকে যাবেন, কারণ রিলেটেড টু ডিজিটাল মার্কেটিং, বুঝতে পারছেন বিষয়টা একদম ক্লিয়ার। ব্লগের বিষয়টা, ব্লগের প্রথম পার্টে আমরা হুক পয়েন্ট দেই, মাঝের পয়েন্টে আমরা আমাদের যে কি পার্টগুলো আছে, যে কেন কি হয়েছে না হয়েছে পয়েন্ট বাই পয়েন্ট পয়েন্ট আউট করে 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 লিখি আমরা। যারা অনার্সে পড়েন তারা দেখবেন যে ওই যে আমরা পয়েন্ট করে করে লিখতে হয়, আদারওয়াইজ আমাদেরকে নাম্বার দেয় না। ওই সেম জিনিসটা পয়েন্ট 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 করে লিখতে হয়। পয়েন্ট পয়েন্ট করে কেন লিখতে হয়, পয়েন্ট পয়েন্ট করে এই কারণে লিখতে হয় কারণ পয়েন্ট করে লিখলে মানুষ খুব ইজিলি এটা গ্র্যাব করতে পারে, ফোকাস করতে পারে। এরপরে একটা জিনিস দেখেন, আমাদের এদিকে লাইন গ্যাপ আছে, একটা স্পেস দেখতেছেন এদিকে স্পেস, এই 4টা লাইনের পর একটা স্পেস দিচ্ছে। উনি কি চাইলে এই জায়গা থেকে লেখাটা শুরু করতে পারতো না? কম্পিউটারে কি এরকম সিস্টেম আসে না যে এই জায়গা থেকে আমি লেখা শুরু করি, উনি কেন এদিকে স্পেসটা দিল?
এদিকেও আপনার একটু চিন্তা করতে হবে যে কেন সেই স্পেসটা দিল। এদিকে স্পেসটা দিছে এই কারণে, কারণ আপনি যাতে বোর না হন। এই 4টা লাইন লেখার পরে আপনি যাতে বোর না হয়ে যান। দেখা যায় তো যে একটা সাইকোলজিক্যাল থট আছে। মানুষ যখন একটা জিনিস অনেকক্ষণ ধরে পড়ে সে বোর হয়ে যায়। তার ব্রেইন আর কাজ করতে চায় না। মানে পড়তে চায় না ওই বিষয়টা। যত মজারই হোক। আপনি এই জিনিসটা পড়তেছেন, কোনো লাইন গ্যাপ নাই, কিছু নাই, এক আধারে পড়তেছেন, আপনি আর পড়তে পারবেন না। যত মজারই হোক এটা। তো তারা কি করে, কন্টেন্ট কি করে, তারা স্পেস দেওয়া শুরু করে। স্পেস দিলে কি হয়, আমার সাইকোলজিক্যাল থট, আমার ব্রেন চিন্তা করে, আচ্ছা ঠিক আছে, এটা তো ছোট ছোট জিনিস, একটু পড়ে দেখে কি হয়েছে বিষয়টা। বুঝতে পারছেন বিষয়টা? তো এই যে জিনিসগুলা, স্পেস দেওয়া, পয়েন্ট করা, বোল্ড করা আমরা কোন সময় করি? আমার যে জিনিসটা খুব হাইলাইট করে দেখাইতে হবে। যেমন ধরেন এদিকে আমরা হাইলাইট করছি, এটার আমরা বলি H1 ট্যাগ। যখন আমরা এসইও ঢুকবো তো আমরা এই বিষয়গুলো জানবো। এই যে H1 ট্যাগ, H1 ট্যাগটা আমরা বোল্ড করছি। কেন বোল্ড করছি? এই জিনিসটা আমি হাইলাইট করতে চাইছি যে তুমি যে ডিজিটাল মার্কেটিং সার্চ করছো, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এই যে দেখো তুমি যেটা সার্চ করছো, আমি আমার এদিকে এটা আছে, আমি ওরে চোখের ভিতরে ফালানোর জন্য এই জিনিসটা রাখছি। বুঝতে পারছেন বিষয়টা? এরপর দেখেন এই যে বিষয়গুলা ছোট ছোট করে উনি লিখে দিছে। কি হলো? নেটওয়ার্ক। এদিকে দেখেন আমরা কিছু হাইপার লিঙ্ক করছি। মানে আমরা করি নাই, ওনারা করছে। হাইপার লিঙ্কগুলো কি করতেছে, আপনার এদিকে কিছু রেফারেন্স দিচ্ছে। আমরা এগুলো হাইপার লিঙ্ক বলি হচ্ছে ডিজিটাল মার্কেটিং ভাষায়, আর ব্লগের ভাষায় আমরা বলি রেফারেন্স। কি বলি? রেফারেন্স। এদিকে আমরা রেফারেন্স দিছে যে উনি যে এই কথাটা লিখছে, উনি কোন জায়গা থেকে এটা পাইছে। উনি এদিক থেকে কোন জায়গা থেকে পাইছে? গুগল ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ই কমার্স প্রফেশনাল সার্টিফিকেট। এদিকে যদি ক্লিক করেন আপনি এই জিনিসটাই, এদিকে যা লেখছে, ওনারা যা লেখছে ওই জিনিসটাই আপনি ওই লিঙ্কে গিয়ে পাবেন। বুঝতে পারছেন? এই জিনিসটা আমরা বলি কি? হাইপার লিঙ্ক। বুঝতে পারছেন বিষয়টা? এটা আমরা গত ক্লাসে দেখছিলাম শীটের ভিতরে করার সময়। তো এই যে হাইপার লিঙ্ক করা, হাইপার লিঙ্ক করলে কি হবে? হাইপার লিঙ্ক করলে হচ্ছে যে আপনি যে একটা সোর্স আমার দিচ্ছেন, আমার যে কথা বলতেছেন, এটা যে আসলে অথেন্টিক একটা কথা, আমি এটা বিশ্বাস করবো। যদি আমার ভেরিফাই করতে হয়, আমি এই লিঙ্কটাতে ক্লিক করি, আমি যা ভেরিফাই করে চলে আসবো। বুঝতে পারছেন বিষয়টা? এগুলো তো আর আমরা ফেসবুকে করতে পারি না। আমরা যখন এসইওর কাজ করি তখন আমরা এই জিনিসগুলো করতে পারি। মানে ওয়েবসাইটে যখন আমরা যখন কাজ করি তখন আমরা এই বিষয়গুলো করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে কন্টেন্ট যখন আপনারা লিখবেন, কন্টেন্ট লেখার আগে অবশ্যই নিজে ওই বিষয়টা সম্পর্কে জানা নেবেন। মানে আপনি নিজেই ওই জিনিস সম্পর্কে জানেন না, আপনি লিখতেছেন, ইচ্ছা মতো লিখতেছেন, লাভ নাই। জীবন আটকাতে পারবেন না মানুষ। আমরা যখন কন্টেন্ট লেখা শুরু করি, কন্টেন্ট লেখার আগে আরে 4 5 6 7 8 10টা আমার ব্লগ আগে পড়ে নিতে হয়। মানে একটা ব্লগ লেখার আগে আমার 10টা ব্লগ পড়ে নিতে হবে, যে তারা আসলে কী লেখছে, তাদের কি পয়েন্ট কি, তাদের মানে স্পেশাল এমন কি লেখছে যেটা আমার পড়তেই হবে। আমি যে এই লিঙ্কে ঢুকলাম, এই লিঙ্কে ঢুকার পর অবশ্যই আমি নতুন কিছু জানবো। যদি আমি নতুন কিছু না জানি, এই লিঙ্কে আমি জীবন আসবো না। ঠিক না? এমন কিছু ইউটিউব চ্যানেল আছে যেগুলো আপনারা ফলো করেন না, কিন্তু একটা সময় ফলো করতেন। এমন হয় না? একটা সময় পরে যায় দেখছেন যে উনি আসলে তেমন কিছুই দিতেছে না, তো আমি ওই ইউটিউব চ্যানেল কেন ফলো করবো? সেম এস এইসব ব্লগের ক্ষেত্রেও সেম। আপনার এমন কিছু ইউনিক পার্ট থাকতে হবে যেগুলা দিয়ে মানুষ আপনার প্রতি অ্যাট্রাক্টেড হবে। যদি অ্যাট্রাক্টেড না হয়, ওই ব্লগ জীবনও পড়বে না। বিষয়টা বুঝতে পারছেন? ক্লিয়ার একদম? এটা গেল ব্লগ পোস্ট। এবার আসেন সোশ্যাল মিডিয়া পোস্ট। সোশ্যাল মিডিয়া পোস্ট কোনটা? ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, মানে যত জায়গাতে যত সোশ্যাল মিডিয়া আছে, পিন্টারেস্ট সহ যত সোশ্যাল মিডিয়া আছে, এগুলোতে আমরা যত ধরনের পোস্ট দেখি, এগুলো আমরা সব বলি কি? সোশ্যাল মিডিয়া পোস্ট। সোশ্যাল মিডিয়া পোস্টটা যদি আমরা একটু দেখি, এই যে দেখেন ঘরের বাজার, এদিকে একটা ভিডিও দেখতেছি না আমরা, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট, এটা হচ্ছে ভিডিও পোস্ট। হ্যাঁ, এদিকে আমরা 3 4টা জিনিস একসাথে শেষ করে ফেলবো। যেমন দেন, এদিকে একটা ভিডিও চলতেছে, উপরে একটা কন্টেন্ট লেখা আছে, কন্টেন্ট লেখার পরে হ্যাশট্যাগ দেওয়া আছে, তারপরে একটা লিঙ্ক দেওয়া আছে, মানে ক্লিকেবল লিঙ্ক করা আছে। তো এই যে বিষয়টা, এদিকে আমরা কন্টেন্ট রাইটিংও করতে হলো, আমার একটা ভিডিওগ্রাফিও করতে হলো, মানে ভিডিও কন্টেন্টও বানাইতে হলো, ভিডিও কন্টেন্ট বানানোর জন্য ভিডিও একটা স্ক্রিপ্টও বানাইতে হলো। দেখলেন কতগুলো জিনিস? প্রতিটা কিন্তু একটা আলাদা আলাদা কন্টেন্ট। স্ক্রিপ্ট লেখা একটা কন্টেন্ট, এই যে এই উপরে যে একটা কন্টেন্ট লেখা আছে, ক্যাপশন বলি আমরা এটাকে, ক্যাপশন লেখা, এই ক্যাপশনও একটা কন্টেন্ট। যে ভিডিওতে যে কথাটা বলতেছে, যিনি বলতেছে উনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর। এবার বুঝতে পারছেন কন্টেন্ট ব্লগার আর কন্টেন্ট ক্রিয়েটরের ভিতরে ডিফারেন্স আছে কিন্তু। ব্লগার হচ্ছে যে যিনি ব্লগটা রেডি করতেছে, আর কন্টেন্ট হচ্ছে যিনি কন্টেন্টটা বানাইতেছে। বিষয়টা বুঝতে পারছেন? এই যে ভিডিওটা উনি বানাচ্ছে, ভিডিওটা আমরা দেখতেছি, এটার আমরা বলছি সোশ্যাল মিডিয়া পোস্ট। সোশ্যাল মিডিয়া পোস্ট কি শুধু এই ভিডিওই? এই যে দেখেন না, এদিকে কিছু ইমেজ আছে, স্টিল ইমেজ বলি আমরা এগুলোকে, এই বা ক্রিয়েটিভস বলি। এই ক্রিয়েটিভসগুলোও একটা কন্টেন্টের পার্ট। ভিডিওটা বুঝতে পারছেন?
এখানে যে লেখছে সেরা মশলার মিশ্রণে রান্না হোক খুব সহজে, এটাও একটা কন্টেন্ট। এদিকে উনি কেন এই জিনিসটা লিখছে, লেখার কারণ কি, এটাও আপনার জানতে হবে। এদিকে দেখেন উনি কি সেল করতেছে, শাহি মশলা সেল করতেছে। শাহি মশলার জায়গায় যদি উনি মধুর টাইটেল লেখে, এই প্রোডাক্ট জীবনে সেল হবে? জীবনও সেল হবে না। তো আমার যেহেতু প্রোডাক্টটা হচ্ছে শাহি মশলা, আমার অবশ্যই শাহি মশলা রিলেটেড একটা কন্টেন্ট লিখতে হবে, ট্যাগলাইন লিখতে হবে। আর ট্যাগলাইনটা এমন লিখতে হবে যেটা আমার ক্যাচ হবে, মানে আমারে আকৃষ্ট করবে, আমার যে ক্লায়েন্টটা আছে তারে আকৃষ্ট করবে। এবার দেখেন উনি কি লিখছে, সেরা মশলার মিশ্রণে রান্না হোক খুব সহজে। এখন এই যে এই লেখাটা লিখছে, এটা অবশ্যই কোনো কন্টেন্ট, মানে কন্টেন্ট রাইটার লিখছে। এটা তো আমার মনে করেন যে আমার মতো মানুষ লিখব না, মানে যে জীবনে পড়ালেখা মানে বই টুই ধরে লেখে নাই বা লেখার প্রতি কোনো আগ্রহ নাই, সে তো জীবনে এত সুন্দর একটা কন্টেন্ট লিখতে পারবে না। এই লেখাটা সেই লিখতে পারবে যে কন্টেন্ট নিয়ে কাজ করে, কন্টেন্ট নিয়ে পড়ালেখা করে, ঠিক না? তো এই যে দেখতেছেন এই কন্টেন্ট মার্কেটিং যেটা আছে, কন্টেন্ট মার্কেটিং জিনিসটা হচ্ছে একটা আলাদা একটা ইন্ডাস্ট্রি। আর ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কন্টেন্ট রাইটিংটা হচ্ছে আলাদা একটা ইন্ডাস্ট্রি। এখন যদি মনে করেন যে আমার অনেক লিখতে ভালো লাগে, আমার পড়তে ভালো লাগে, আমি অনেক মানুষের সুন্দর করে লিখে বুঝাইতে পারি, তখন আপনি কন্টেন্ট রাইটিং মার্কেটিং মানে কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট হইতে পারেন, কন্টেন্ট মার্কেটার হইতে পারেন, কন্টেন্ট রাইটার হইতে পারেন। কন্টেন্ট রাইটারের কিন্তু হিউজ ভ্যালু মার্কেটে, বুঝতে পারছেন? আপনি যদি মনে করেন ওইদিকে হিসাব হয় আপনি কত ওয়ার্ড লিখতেছেন, ওয়ার্ডের হিসাবে আপনি পেমেন্ট নিতে পারেন। একদম ক্লিয়ার? তো এই যে এখানে দেখতেছেন ঘরের বাজারে যে বিষয়টা দেখতেছেন, এদিকে আপনি যদি মানে ওনাদের মার্কেটিংটা আমার ভালো লাগে, কন্টেন্ট মার্কেটিংটা ভালো লাগে, এই কারণে আমি আপনাদেরকে দেখাইতেছি। আপনি দেখবেন যে যতগুলো ইমেজ দেখবেন খুব সুন্দর সুন্দর লেখা লেখে কি, ঘিয়ের সুগ্রানে মিশে থাকুক খাবার, প্রতিটি খাবার। তো তারা দিয়ে কিসের মার্কেটিং করতেছে? ঘিয়ের মার্কেটিং করতেছে, ঘরের বাজারে মার্কেটিং করতেছে, ঘিয়ের মার্কেটিং করতেছে। তো এরপরে যদি দেখেন কন্টেন্ট এমন হইতে হবে যাতে কন্টেন্ট আপনার পড়ার সাথে সাথে আপনার ক্লায়েন্ট বুঝে যায় যে উনি কি বুঝতে চাইতেছে। এবার দেখেন এদিকে কোনো লেখা আছে, কিছু লেখা আছে এদিকে, আপনি বুঝতেছেন না এটা কি ধরনের, মানে উনি কি সেল করতে চাইতেছে, কি সেল করতে চাইতেছে উনি? মধু সেল করতে চাইতেছে। এই যে মধুটা সেল করতে চাইতেছে, উনি কিছু লেখে নাই, তারপর আমি বুঝছি মধু সেল করতে চাইছে। এটা আসলে কার ক্রেডিট? এটা কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট রাইটারের ক্রেডিট না গ্রাফিক ডিজাইনারের ক্রেডিট? এটা ডিজাইনারের ক্রেডিট। ডিজাইনার কোনো কিছু না বলে সে প্রকাশ করে দিয়েছে কন্টেন্টার। আমি দেখাতেই বুঝতেছি যে সে আসলে মধু বিক্রি করতে চাইতেছে, যে তার একটা প্রোডাক্ট আছে এটা মধু। এখন এটা কী মধু দেখেন, এদিকে কি আসলে বোঝা যাইতেছে এটা কী ধরনের মধু? এটা কিন্তু বোঝা যাইতেছে না। তো আপনার এটা বোঝার জন্য তারা মেসেজ করতে হবে যে ভাই এটা কী মধু, আপনি যে মধুটা সেল করতেছেন কী মধু। এই যে আপনি সেল তার মেসেজটা দিলেন, আপনি তার পটেনশিয়াল কাস্টমার, সে আপনারে আটকাইতে পারছে। আমাদের মার্কেটিংয়ের মেইন বিষয়টা হচ্ছে মানুষকে আটকাই দেওয়া। আমি মানুষের যত বেশি আটকাই দিব তত বেশি আমার সেলটা বাড়ানো সম্ভব হবে। আমরা কিছুদিন পরে দেখবেন সেলস ফানেল করা শুরু করব। সেলস ফানেল মানে কিছু ফানেল আছে, মানে কয়েকটি স্টেপের মাধ্যমে আমরা একটা সেল নিয়ে আসি। এই সেলস ফানেলের পার্টগুলো হচ্ছে আমরা এই যে কন্টেন্টগুলো ইউজ করি, আমরা যে কন্টেন্টের যে টাইপগুলো শিখতেছি, সেলস ফানেলের বিভিন্ন জায়গাতে আমরা এই টাইপগুলোর আমরা অ্যাড করা শুরু করব। ভিডিওটা বুঝতে পারছেন? এরপরে আসেন পুষ্টিতে ঘেরা উপকারী কালো জিরা। এবার বলেন তো এটা কিসের, মানে কিসের কন্টেন্ট? কালো জিরা। আমরা একটা কন্টেন্ট 3-4 লাইনের একটা কন্টেন্ট বললে বুঝতে পেরেছি উনি কী লিখতে চাইছে। এবার এদিকে যদি দেখেন উনি কী লিখছে, পুষ্টিতে ঘেরা কালো জিরা স্মরণ শক্তি বৃদ্ধি করে, হজমের সমস্যা দূর করে, মাথা ব্যথার উপশম করে, ত্বকের তারুণ্য ঘিরে ধরে, লিভারের সমস্যা প্রতিরোধ করে। এই দিকে উনি কী লিখছে, আপনার যে সমস্যাটা আছে সমস্যাটার সমাধান দিচ্ছে। আপনি যদি মাথা ব্যথা হয়ে থাকে তাহলে আপনি কালো জিরা খান। তারপর কি বলছে, লিভারে যদি সমস্যা হয়ে থাকে আপনি কালো জিরা খান। আপনারে সমস্যার সমাধান দিচ্ছে। কিছুক্ষণ পরে একটা স্লাইড আছে দেখবেন যে কন্টেন্টটা আসলে কি, কন্টেন্ট মার্কেটিংটা আসলে কি। আপনার একটা সমস্যা আছে, আরেকদিকে একটা সমাধান আছে, আমার কাছে সমাধান আছে, মানে আপনার সমস্যা আমার কাছে সমাধান, মাঝখানে কাজ করব কন্টেন্ট। বুঝতে পারছি বিষয়টা? এই হচ্ছে আমার মিডিয়ামটা, কন্টেন্টটা হচ্ছে আমার মিডিয়াম। আপনার সমস্যা আমার কাছে সমাধান, মিডিয়াম হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। আমি আপনার কন্টেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে আপনার সমস্যার সমাধান দিচ্ছি, আপনি আমার থেকে প্রোডাক্টটা কিনতেছেন, তার বিপরীতে কী হইতেছে, আমার যে কোম্পানিটা আছে সে প্রফিট জেনারেট করতেছে। ভিডিও ক্লিয়ার? কোনো ডাউট আছে? ভিডিওটা দেখাই ফেলছি, ইনফোগ্রাফিক্স কিছুক্ষণ আগে দেখাই ফেলছি, যেদিকে কোনো লেখা ছিল না, জাস্ট ইমেজটা ছিল। ইমেজ দেখে আপনি বুঝতে পারছেন যে এটা একটা মধুর অ্যাড বা মধুর একটা ক্রিয়েটিভ ছিল, ওইটা হচ্ছে আমরা ইনফোগ্রাফিক্স বলি। পডকাস্ট আমরা অলরেডি দেখছেন। ই বুক, ইলেকট্রনিক বুক, আমাদের যে বই আছে, যেমন ধরেন এটা ধরে নিলাম এটা হচ্ছে আমার একটা বই, কারণ এই বইটারই অনলাইন ভার্সনটা আমরা বলি ই বুক। ক্লিয়ার একদম? জি
আচ্ছা সামনে আছে পডকাস্ট, সমস্যা নেই, আমরা স্লাইড দেখব। এরপর হচ্ছে ইমেল নিউজ লেটার। ইমেল নিউজ লেটার কি? ইমেল নিউজ লেটারটা হচ্ছে আপনি ধরেন আমার একটা মেল করছেন, ঠিক আছে, এই মেলটাই একটা ডিজাইন করে পাঠাইছেন, খুব সুন্দর করে একটা ডিজাইন করে একটা ডিজাইন পাঠাইছেন আমার সেম মেল, ধরেন হ্যালো হাউ আর ইউ, দিস ইজ মাই প্রোডাক্ট, হোয়াই মি দিয়ে দিয়ে প্রোডাক্টটার দিয়েছেন, প্রাইসিং দিয়েছেন যে আপনি কী প্রোডাক্ট দিয়েছেন, কী সেল করতেছেন, কত প্রাইস সেল করতেছেন, এই জিনিসটা খুব সুন্দর করে আমার সাজায় পাঠাইছেন, ইমেলে পাঠাইছেন আমার, ওইটার আমরা বলছি ইমেল নিউজ লেটার, ঠিক আছে। এরপর ওয়েবিনার জিনিসটা কি? ওয়েবিনার জিনিসটা হচ্ছে আমরা যখন সেমিনার করি, আমরা তো সবাই সেমিনারের সাথে পরিচিত, সেমিনার যখন আমরা করি এই সেমিনারের অনলাইন ভার্সনটা আমরা বলি ওয়েবিনার। একদম ক্লিয়ার? মানে ওই যে জুমের ভিতরে আমরা যে মিটিংটা করি না, ওইটার আমরা বলি ওয়েবিনার। একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? কেস স্টাডিজ অ্যান্ড টেস্টিমোনিয়াল। ধরেন কুমিল্লা আইটিতে আমি মার্কেটার হিসাবে আছি, আর কুমিল্লা আইটির কোনো একটা সফল ক্যাম্পেইন আছে যে আমরা এই ক্যাম্পেইনের মাধ্যমে এত টাকা জেনারেট করছি বা এত প্রফিট করছি, বা আমার এরকম একটা ভাইরাল একটা পজিশন আসছে মার্কেটের ভিতরে, এই যে ভাইরাল পজিশন বা এত টাকা সেল জেনারেট হয়েছে বা এত মার্কেট শেয়ার আমি ক্যাপ করছি, এই যে বিষয়টা আছে পুরো ক্যাম্পেইনটা নিয়ে আমি যে একটা কেস স্টাডি করব, যে কিভাবে আমি ক্যাম্পেইনটা সাজাইছি, কিভাবে স্ট্র্যাটেজিগুলো করছি, কিভাবে আমি ক্যাম্পেইনটা সেলস ফানেলটা রেডি করছি, কিভাবে আমি এটার মার্কেটে নিছি, কিভাবে আমি কাস্টমারে অ্যাকোয়ার করছি, আমার অ্যাকুইজিশন রেট কত ছিল, কি হয়েছে না হয়েছে, পুরো ইন ডিটেল আমার ক্যাম্পেইনটা কি আছে এটা আমরা বলি কেস স্টাডি। বুঝতে পারছেন? টেস্টামোনিয়াল, এই যে আমি ক্যাম্পেইনটা করলাম, করার পরে আপনি আমার থেকে কি পাইছেন। ধরেন আমরা একটা অ্যাড চালাইছিলাম, অ্যাডের থেকে আপনারা আমার সাথে ক্লাসে আসছেন, কন্ডাক্ট হইতেছে আর আপনার সাথে কিছুদিন পরে আমাদের যে এসআরও আছে উনি আসবে, ক্লাসটা কেমন হইতেছে, আমাদের সার্ভিসে কোনো সমস্যা আছে কিনা, কি হচ্ছে না হচ্ছে, আপনার কোনো মানে আমাদের জন্য কোনো উপদেশ আছে কিনা, এই যে বিষয়গুলো আছে এগুলোর আমরা বলেছি টেস্টামোনিয়াল। আপনি আমাদেরকে টেস্টামোনিয়াল দিবেন, আমরা এগুলোরে আরও ডেভেলপ করবো, কোর্সটারে আরও ডেভেলপ করবো, বা আমাদের যে সার্ভিসটা আছে ওইগুলোরে আরও ডেভেলপ করবো। এস একটা ব্র্যান্ড দেখবেন, আপনি যখন স্বপ্নে যাবেন, স্বপ্নে যদি আপনি রেগুলার কাস্টমার হন, তারা আপনাকে ফোন দিয়ে করবে যে স্যার আপনি এরকম এরকম প্রোডাক্টগুলো কিনছেন, প্রোডাক্টগুলোকে ঠিক আছিল কিনা, আমাদের সার্ভিসটা ঠিক আছিল কিনা, আমাদের যে সেলসম্যান ছিল, সেলস অপারেটর ছিল বা সেলস এক্সিকিউটিভ ছিল, সে আপনারা ঠিক করে সার্ভিস দিচ্ছে কিনা, আমাদের যে অপারেটর ছিল, পজ অপারেটর ছিল, সে ঠিক করে সার্ভিস দিচ্ছে কিনা, এই বিষয়গুলো তারা জানবে। এইগুলোরে আমরা বলছি টেস্টামোনিয়াল। একদম বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে? মানে এতটুকু যতটুকু বুঝাইছি আপনারা একদম পুরো বুঝতে পারছেন? আসেন ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ বিষয়টা কি? ল্যান্ডিং পেজ বিষয়টা হচ্ছে আমার একটা ওয়েবসাইট আছে, এখন আমার একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে অনেকগুলো প্রোডাক্ট আছে। এখন আমি চাইতেছি আপনি পছন্দ করেন মধু, ধরেন স্যারে পছন্দ করে মধু, ঠিক আছে, এখন আমি স্যারে অ্যাড দেখাইছি মধুর অ্যাড দেখানোর পরে ওনারা বলছি আপনি এই লিঙ্কে ক্লিক করেন। যেমন কিছুক্ষণ আগে আমরা ঘরের বাজারে একটা লিঙ্ক দেখে আসছি, কোথায় লিঙ্কটা দেখছিলাম, ধরেন এই লিঙ্কটাই আমি দেখতেছি, আমার এটা আপনার ধরেন স্যারের এখন মধুর বদলে কালো জিরা পছন্দ হয়ে গেছে, স্যারের অনেক মাথা ব্যথা, স্যারের এখন কালো জিরা পছন্দ হয়ে গেছে। এখন স্যারের চিন্তা করতেছে যেহেতু আমার মাথা ব্যথা করে, আর ওনারা যেহেতু বলতেছে কালো জিরা খাইলে মাথা ব্যথা কমা যায়, তাহলে একটু কালো জিরা কিনা দেখি। এখন কিনবেন কিভাবে? তাদেরকে ভাই মেসেজ করতে পারেন, বা তারা এদিকে দিয়ে দিছে বাংলাদেশ থেকে অর্ডার করতে ভিজিট করুন নিচের লিঙ্কে। তো আমরা এটা একটু কন্ট্রোল প্রেস করে আমরা একটু এদিকে ক্লিক করি, রাইট ক্লিক করলে আমার এটা ওপেন হয়ে যাবে। দেখেন আমারে কই রিডাইরেক্ট করতেছে, দেখেন রিডাইরেক্ট করছে কোন দিকে, আমারে ওয়েবসাইটের ভিতরে। এখন ওয়েবসাইটের ভিতরে এই যে পেজটা আসলো, এই পেজটা আমরা বলি ল্যান্ডিং পেজ। আপনি ওয়েবসাইটের যে পেজটাতে ল্যান্ড করতেছেন, যেই পেজটাতে লিঙ্ক ক্লিক করে যেই পেজটাতে ল্যান্ড করতেছেন, ওইটা আমরা বলি ল্যান্ডিং পেজ। একদম ক্লিয়ার? এক হোম পেজ হচ্ছে যে এই যে সামনের যে পেজটা, আমি ঘরের বাজারে যদি ক্লিক করি দেখাচ্ছি, এই যে হোম পেজটা হচ্ছে এটা, আমরা ঘরের বাজারের লোগোতে ক্লিক করছি, লোগোতে ক্লিক করার পর যে জায়গাতে রিডাইরেক্ট করতেছে আমারে, ওইটারে বলতেছি আমরা হোম পেজ। আপনি প্রথম ওয়েবসাইটের প্রথম যে পেজে যাচ্ছেন ওইটা আমরা বলি হোম পেজ। হোম পেজে ওভারঅল জিনিসটা হয়, পুরো ওয়েবসাইটে কি আছে এই জিনিসটা হচ্ছে হোম পেজে থাকে। আর আলাদা আলাদা এই যে উপরে যে জিনিসগুলো দেখতেছেন এগুলো আমরা বলি মেনু। এবার মেনুর ভিতরে ওনারা লেখছে ক্যাটাগরি, বাট আমরা এটা বলি মেনু। মেনুর ভিতরেও কিছু সাব মেনু থাকে, বা আমরা বলি ক্যাটাগরি বলি। এই ভিতরে 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 অনেকগুলো থাকে। যেমন ধরেন আপনি যদি আমরা যদি একটু আরঙের ওয়েবসাইটের ভিতরে ঢুকি, দেখেন আরঙের ওয়েবসাইটে কি হয়েছে, দেখেন আমি যখন জুয়েলারের উপরে ক্লিক করলাম, সাব মেনু তো খোলার ভিতরে ওইটার ভিতরে আরও অনেকগুলো মেনু আছে, ক্যাটাগরাইজ করে রাখছে তারা, প্রতিটা জিনিসের আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করছে। যেমন ইয়ার রিংস আছে, নেকলেস আছে, নেকলেস সেট আছে,
সামথিং হ্যান তেন অনেক কিছু আছে, এরই ভাই আমি নিজেও জানি না এটা কি, হ্যাঁ কেউ মাইন্ড করেন না। তো এরকম করে করে আমাদের এগুলো হচ্ছে এই যে নিচের পার্ট যেটা আছে ফুটারের যে জিনিসটা আছে এটার আমরা বলি মেনু, তারপরে ভিতরে যেটা আমরা পাইতেছি এটার আমরা ক্যাটাগরি, ক্যাটাগরির ভিতরে যেগুলো আছে এগুলো আমরা বলি সাব ক্যাটাগরি। একদম ক্লিয়ার বিষয়টা, কোনো ডাউট আছে? যদিও এটা এখন পার্ট না তারপরে বলে দিলাম। আচ্ছা, ওই যে লিঙ্কটাতে আমরা ক্লিক করছিলাম, ক্লিক করার পরেই তো আমরা ওই ওয়েবসাইটে রিডাইরেক্ট করছি। ওই ওয়েবসাইটে রিডাইরেক্ট করার পরে যেই পেজটাতে আমরা ল্যান্ড করছি ওই পেজটাতে আমরা বলতেছি কি ল্যান্ডিং পেজ। একদম ক্লিয়ার ল্যান্ডিং পেজ। কোনো ডাউট আছে ল্যান্ডিং পেজ নিয়ে? শিওর তো? নাকি পরে এসে বলবেন যে ভাই ল্যান্ডিং পেজ কোনটা জানি, জিজ্ঞেস করেন না। ল্যান্ডিং পেজ, আচ্ছা ইউজিসি বা ইউজার জেনারেটেড কন্টেন্ট খুবই 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 মানে পপুলার একটা জিনিস এটা। যেমন বাংলাদেশে এত বেশি পপুলার না, বাট বাংলাদেশেও করে। যেমন ধরেন আপনি আড়ংয়ের থেকে একটা কিছু কিনছেন, মানে ধরেন একটা শাড়ি কিনতে পারেন বা একটা শপিস কিনতে পারেন বা এমন কিছু যেটা ইউজ করা যায়, মানে ইউজ করে আমরা। এরকম একটা জিনিস কেনার পরে তারা তো আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই রাখছে, কারণ আপনি একজন ক্লায়েন্ট, তার আপনার মোবাইল নাম্বারটা তারা রাখবে। তো এই মোবাইল নাম্বার রাখার পরে আপনার 3 মাস বা 6 মাস পরে আপনার একটা ফোন দিল যে স্যার কেমন আছেন, আপনি একটা প্রোডাক্ট কিনছিলেন, এই অমুক প্রোডাক্টটা কিনছিলেন, আপনি কি ইউজ করে দেখছেন কিনা? আপনি বলুন যে হ্যাঁ দেখছি। দেখার পরে বলবো যে ঠিক আছে আপনার কেমন লাগছে একটু অনুভূতিটা আমাদের সাথে প্রকাশ করেন। তো আপনি প্রকাশ করলেন, তারপরে প্রকাশ করার পরে তারা আপনাকে বলতে পারে যে আপনি যে আমার এই প্রোডাক্টটা ইউজ করছেন আপনি একটা ভিডিও করে আমাদেরকে পাঠাতে পারবেন কিনা। আপনি একটা ভিডিও করে তাদেরকে পাঠালেন, তারা কী করলো এটা পেজের ভিতরে দিয়ে দিল বা তাদের ওয়েবসাইটে অ্যাড করে দিল। এই যে আপনি একটা প্রোডাক্ট কিনলেন, মানে আপনার টাকা দিয়ে আপনি কিনলেন, কেনার পরে আপনি ইউজ করলেন, আপনি ইউজ করার পরে আপনি এটার ভিডিও বানালেন, আপনি এটার ভিডিও বানানোর পরে তাদেরকে দিলেন, তারা এটা মার্কেটিং করে দিল। এই যে পুরো প্রসিডিউরটা আছে ইউজার জেনারেটেড, পুরোটা কিন্তু ইউজার করছে, কোম্পানি কিন্তু কিছু করে না, কোম্পানি জাস্ট সেল করে দিয়েছে আপনার কাছে, বাকি যা করছেন সব আপনি করছেন। মাঝখান দিয়ে মার্কেটিং করলো কে? কোম্পানি, মানে বা ব্র্যান্ড যে আছে ব্র্যান্ড মার্কেটিংটা করলো। এই যে পুরো প্রসিডিউরটা আছে এটার আমরা বলি ইউজার জেনারেটেড কন্টেন্ট। আরেকটা জিনিস বলি আরও ডিটেলে বুঝবেন, যেমন ধরেন তৌহিদ আফ্রিদি আছে বা বড় বড় যত সেলিব্রিটিরা আছে তারা দেখবেন যে অনেক সময় বলে যে আমি এই প্রোডাক্টটা ইউজ করেছি আপনারাও প্রোডাক্টটা ইউজ করে দেখতে পারেন। এই যে তারা যে কথাটা বললো এটাকে আমরা বলি ইনফ্লুয়েন্সার মার্কেটিং। কিন্তু অন দ্য আদার হ্যান্ড যখন উনি ইউজ করে দেখাবে প্রোডাক্টটা কীভাবে ইউজ হইতেছে, এটাতে কীভাবে কাজ করে, কি করে না করে, এই বিষয়গুলো যখন আপনি করবেন না তখন ওটা আমরা বলি ইউজার জেনারেটেড কন্টেন্ট বা ইউজিসি। সবচেয়ে বেশি মানে মার্কেটে বলা হয় ইউজিসি, মানে আমরা যখন মার্কেটার টু মার্কেটার কথা বলি তখন আমরা বলি ইউজিসি মার্কেটিং। ঠিক আছে, মানে ইউজার জেনারেটেড কন্টেন্ট মার্কেটিং। তো এই বিষয়টা হচ্ছে আপনার ইউজার যিনি আছে ইউজারই সব কিছু করবে, ইউজার সব কিছু মানে আপনার ভিডিও টিডিও করে দিবে বা একটা কন্টেন্ট লিখে দিবে, আপনি জাস্ট এটাতে মার্কেটিং করা শুরু করবেন। একদম ক্লিয়ার ইউজিসি, কোনো ডাউট আছে? শিওর তো? ইন্টারেক্টিভ কন্টেন্ট এই জিনিসটা হচ্ছে আপনার যে কন্টেন্টটা আছে কন্টেন্টের সাথে আরও 10টা মানুষ, 100টা মানুষ, 1 লাখ মানুষ, 1 মিলিয়ন মানুষ মানে কনভারসেশন করবে, আপনার সাথে কানেক্টেড হবে। মানে আপনি যে কথাটা বলতেছেন দেখবেন কিছুদিন আগে, ওইটা বাদ ধরেন আমাদের যে পপুলার পপুলার যেই ইয়েগুলো আছে কন্টেন্ট ক্রিয়েটারগুলো আছে তারা দেখবেন যে তারা আপনি একটা কমেন্ট করলেন, কমেন্ট করার পর তারা যখন রিপ্লাই দেয় আপনার অনেক খুশি লাগে না? ইন্টারাকশন এসে, এই ইন্টারাকশনের যে জিনিসটা আছে একটা ব্র্যান্ড সব সময় চায় যে তার কাস্টমার যিনি আছে কাস্টমারের সাথে কানেক্টেড থাকার জন্য, কানেক্টেড ফিল করা যাতে কাস্টমার আমার সাথে, বুঝতে পারছেন? যেমন আপনি আমার সাথে কাজ করতেছেন, আগামী 4 মাস বা 6 মাস আপনি আমার সাথে থাকবেন, আমি যাবো সবসময় যে আপনারা সবসময় কাছে রাখার জন্য, কারণ আপনারা যত বেশি আমি কাছে রাখতে পারবো তত বেশি আমি আপনারা সাপ্লাই দিতে পারবো। এস আপনারও চাইতে হবে যে আপনি আমার কাছে থাকেন, যত বেশি থাকবেন তত বেশি আমার থেকে নিতে পারবেন। তো ওই যে নেওয়া দেওয়ার যে বিষয়টা আছে এই নেওয়া দেওয়ার বিষয়টা আমরা বলি ইন্টারেক্টিভিটি, মানে দুইজনের ভিতরে একটা কানেক্টিভিটি, ইন্টারাকশন হইতে হবে। এই ইন্টারাকশনটা যেমন ধরেন আপনি আরঙের যে পেজটা আছে বা লারিবের যে পেজগুলো আছে বা ঘরের বাজারের যে পেজগুলো আছে ওগুলোতে কমেন্ট করেন যে আসসালামু আলাইকুম কমেন্ট করেন, দেখবেন যে কেউ একজন এটাতে ওয়ালাইকুম আসসালাম কমেন্ট করতেছে। এটা কেন করতেছে? আপনার সাথে একটা কানেক্টিভিটি ফিল করার জন্য। এবং উনি চাইলে পারতো না যে এত বড় একটা পেজ কী দরকার, আমার ইউজার থাকতে থাকছে না থাকলে না, আমার তো এমনিও লাখ টাকার সেল হয়, 20 টাকার সেল হয়, কিন্তু তারা এটা করে না। তারা কি করে? আপনার সাথে কানেক্টেড থাকতে চেষ্টা করে। আপনি যখন কোনো একটা ব্র্যান্ডের আউটলেটে যাবেন তারা দেখবেন সবসময় খুব পোলাইটলি আপনারা ইন্ট্রোডিউস করতেছে যে স্যার আমার নাম এই, আমি এতদিন ধরে এখানে আসি, সামথিং হ্যান তেন বলে আপনারা প্রোডাক্টটা সেল করতেছে। কেন করতেছে? তারা চাইলে পারতো না যে স্যার এটা নেন, এটা আপনার জন্য এত টাকা আপনি এটা নিয়ে যান, ডাইরেক্ট সেল করতে পারে কিন্তু তারা সেল করে না। কেন সেল করে না? কারণ তারা খুব পোলাইটলি হ্যান্ডেল করে আপনারা।
সব ব্র্যান্ডের কথা বলতেছি না, কিছু কিছু ব্র্যান্ড আছে তারা খুব পোলাইটলি আপনারা হ্যান্ডেল করুন। তো এই যে পোলাইটলি হ্যান্ডেল করতেছে, আপনি দ্বিতীয়বার তার কাছে ফিরে যাবেন, আপনি তার প্রতি আপনার একটা মানে সফট কর্নার সৃষ্টি হবে যে এই ব্র্যান্ডটা অনেক ভালো করে আমার সার্ভিস দিছে। যত ভালো সার্ভিস হবে তত বেশি রিটেনশন হবে। রিটেনশন মিনস বারবার আপনার থেকে প্রোডাক্ট কিনবে। ভিডিও বুঝতে পারছেন? একদম ক্লিয়ার ইন্টারঅ্যাক্টিভিটিটা। মিমস অ্যান্ড জিপস, এটা তো সবাই জানেন। এটা সবচেয়ে ভালো উদাহরণ কে বলতে পারবেন বাংলাদেশে এই মিমসের সবচেয়ে ভালো উদাহরণ কে? হ্যাঁ বলেন দেখি ট্রাই করে। এটা তো ঠিক না, আমি তো খুললে রাখছি অলরেডি। দেখেন নামটা বলে দেন, দেখা যায় না। আচ্ছা পিজা বার্গ। পিজা বার্গের মানে আপনার ধরেন 80 to 90% পুরো মার্কেটিংটাই হচ্ছে মিমস মার্কেটিং এর উপরে চলে। মানে তারা বাংলাদেশে ইন্ট্রোডিউস করছে তাদেরকে মিমস মার্কেটিং দিয়ে। মিমস মার্কেটিংটা কি আসলে? ধরেন আপনার খুবই মজার কিছু মানে আপনার পুরো ব্র্যান্ডটা এমনভাবে রিপ্রেজেন্ট করবে নিজেরে যে তারা খুবই ফানি একটা পার্সন বা ফানি একটা ব্র্যান্ড। ঠিক আছে? কিছু ব্র্যান্ড আছে খুবই পোলাইটলি আপনার ইন্ট্রোডিউস করবে, কিছু ব্র্যান্ড আছে খুব ফানি ওয়েতে করবে, কিছু ব্র্যান্ড আছে তার যে ব্র্যান্ড আইডেন্টিটি আছে ওই আইডেন্টিটি অনুযায়ী করবে। ঠিক আছে? যেমন ধরেন কি হইতে পারে, ধরেন রিয়েল এস্টেট কোনো বিজনেস, তারা কোনো সময় আপনারা ফানি ওয়েতে রিইন্ট্রোডিউস করবে না, কারণ এটা অনেক লং টার্ম একটা ইনভেস্টমেন্ট। মানে আপনি ফান ওয়েতে যায় সেটা একটা বিল্ডিং কিনবেন না কোনো সময়। এমনও না যে ওয়েবসাইটে ঢুকলেন চেক আউট পারচেস করে আপনি বাইরে গেলেন একটা বিল্ডিং বা একটা ফ্ল্যাট, এরকম জীবন হয় না। একটা রিয়েল এস্টেট বিজনেস যখন আপনার অ্যাড চালাই আমরা, তখন অনেকগুলো ধাপ পার করতে হয়। ওনার লিড কালেকশন করতে হয়, ওনার কল করতে হয়, একবার দুইবার তিনবার কল করতে হয়। একটা সাইকোলজিক্যাল থট হচ্ছে একটা মানুষ একটা প্রোডাক্ট কিনতে 7বার চিন্তা করে। তো আপনার একটা প্রোডাক্ট যদি আমি সেল করতে হয় আমার 7বার তারা অ্যাড দেওয়া হইতে হবে, অন্তত 7বার তারা আমার অ্যাড দেওয়া হইতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? এসএমএস যখন আমরা রিয়েল এস্টেট বিজনেস করি, আমাদের যে কল অপারেটর থাকে বা আমার যে ক্লায়েন্ট আছে ওই ক্লায়েন্টের যে কল অপারেটর আছে উনি একটা লিড পাওয়ার পরে 4বার 5বার 6বার 7বার তার মেসেজ করে। এসএমএস আপনি যে বিমা কিনেন না, ইন্স্যুরেন্স যেটা বলি আমরা, ওই ইন্স্যুরেন্স যখন আমরা কিনি দেখবেন যে ইন্স্যুরেন্স কোম্পানি আমরা 3বার 4বার 5বার 6বার আপনার ফোন দিতেছে যে স্যার এটা নিয়ে নেন, আপনার জন্য ভালো হবে, আপনার ছেলের জন্য ভালো হবে, মেয়ের জন্য ভালো হবে, আপনার ফ্যামিলির জন্য ভালো হবে, সামথিং এরকম করে বলে। তো ব্র্যান্ড আইডেন্টিটির সাথে আপনার কনভারসেশন বা কমিউনিকেশনটা হয়, আমরা এটা বলি ব্র্যান্ড কমিউনিকেশন। মানে ব্র্যান্ড কীভাবে আপনার সাথে কানেক্টেড হয়েছে। যেমন পিজা বার, ওনারা সবসময় ফানি হয়েতে আপনার সাথে কমিউনিকেট করে। কেন কমিউনিকেট করে? আপনি যখন পিজা খান, চিজ খেলে সবসময় আপনি কী ফিল করেন? হ্যাপি ফিল করেন। চিজ খাওয়ার সময় কেউ কান্না করেন? মানে এরকম হয়েছে যে আপনি কান্দাছেন আর পিস মানে পিজা খাইতেছেন? এটা জীবন সম্ভব না। মানে পিজা খাই যদি কান্নাও করেন, পিজা খাইলে আপনি হাসবেন। ঠিক আছে? কারণ আপনার ভিতরে ওইরকম একটা সাইকোলজিক্যাল থট আছে যে কিছু উপকরণ আছে পিজার ভিতরে যেগুলো হচ্ছে আপনার মানে হ্যাপি হরমোনগুলো বুস্ট করে দেয়। আপনি পিজা খাওয়ার সময় সবসময় হ্যাপি থাকবেন। এই কারণে তারা কি করে, তাদের যে ব্র্যান্ড কমিউনিকেশনগুলো আছে তারা সবসময় হ্যাপি রাখে। কারণ আপনি যত বেশি হ্যাপি থাকবেন তত বেশি আপনি তাদের থেকে প্রোডাক্ট কিনবেন, যত বেশি প্রোডাক্ট কিনবেন তত বেশি তাদের সেল হবে। ভিডিও বুঝতে পারছেন? কোনো ডাউট আছে? কিন্তু এই যে দেখেন, তারা কিন্তু পিজা দেওয়ার সাথে সাথে মানে ব্র্যান্ড কমিউনিকেশনটা হ্যাপি রাখার সাথে সাথে তারা অনেক ব্র্যান্ড অ্যাওয়ারনেসও করে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস জিনিসটা কি? ব্র্যান্ড অ্যাওয়ারনেস জিনিসটা হচ্ছে আপনি ধরেন আমি একটা নতুন কোম্পানি, আজকে আমি ফর্ম করছি, আমার এর আগে কোনো অস্তিত্ব ছিল না পৃথিবীতে, আমি আজকে ফর্ম করছি, আপনি জানেন না আমি কী সেল করি। আপনার আমার জানাতে হবে যে আমি কে, কীভাবে হইতেছি না হইতেছি, আমার কী প্রোডাক্ট আছে, কেন ইউজ করবেন ওই প্রোডাক্টগুলো। এই প্রোডাক্টগুলো মানে আপনি হয়তো জানেন না, কিন্তু আমার কোনো একটা মানে এদিকে টিয়ার আছে, আমরা বলি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। মানে ফার্স্ট ইয়ার হচ্ছে কি আমার নিজের মানে খুবই আপন জন যারা আছে তারা। সেকেন্ড ইয়ারকে আমার আপন জনের যারা আত্মীয় আছে তারা হচ্ছে আমার সেকেন্ড ইয়ার। থার্ড ইয়ারকে যারা আমি চিনি না, মানে একদম আমি থার্ড কানেকশন, আমি কারোর জন্য চিনি না। এই থার্ড কানেকশনের সাথে কানেক্ট করতে যখন যাবো তখন আমরা বলি ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে আমার যে ব্র্যান্ডটা আছে ব্র্যান্ড সম্পর্কে আমি জানি। আপনাদেরকে অনেক সময় যখন আপনারা ডিজিটাল মার্কেটিংয়ের ইন্টারভিউ দিতে যাবেন তখন জিজ্ঞেস করবে ডিজিটাল মার্কেটিংয়ের মূল লক্ষ্য কী। ডিজিটাল মার্কেটিংয়ের মূল লক্ষ্য হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করা। সেল করা অনেক পরে, আমরা সেল করি অনেক পরে। আমাদের প্রথম কাজই হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ার করা, যে আমার ব্র্যান্ড এটা, আমি এটা সেল করি, আমার প্রোডাক্টটা তুমি যদি ইউজ করো তোমার এই সুবিধা হবে। ক্লিয়ার? ব্র্যান্ড মানে ডিজিটাল মার্কেটিংয়ের উদ্দেশ্য কি? ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আপনি দেখবেন
মানে কোনো কিছু নাই, জাস্ট একটা লোগো দিয়ে রাখছে, আপনি জাস্ট লোগো দেখতেছেন। মানে ফেসবুকে ঢুকছেন, আপনি জাস্ট লোগো দেখতেছেন বা এই দিকে দেখতেছেন। আপনি পিজা বার্গে আসেন, পিজা বার্গের এই যে জায়গাটা আছে শুধু লোগো দেখতেছেন, আপনি আর কিছু দেখতেছেন এদিকে? আর কি দেখতেছেন? এদিকে জাস্ট আমরা লোগো দেখতেছি না? পিজা বার্গের এই যে লোগোটা দেখতেছেন, এটাও একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এমন হইতে পারে পিজা বার্গ আমি চিনি, আপনি চিনেন, বয়স্ক যারা আছে তারা পিজা বার্গ চিনেন, তারা এটার সম্পর্কে ধারণাও নাই। কিন্তু পিজা বার্গের সবসময় টার্গেট থাকবে যত রকমের ক্লায়েন্ট আছে সবাই আমার চিনুক, কারণ কখন কোন সময় কোন জায়গা থেকে ক্লায়েন্ট আসবে কেউ বলতে পারবে না। কিন্তু তাদের একটা টার্গেটেড অডিয়েন্স আছে। তাদের টার্গেটেড অডিয়েন্স কারা? জেনজি টাইপ যারা আছে, মানে যারা একটু ইয়ং টাইপ মানুষ, ইয়ং টাইপ মানুষরাই তো খাবে। যাদের ডায়াবেটিক্স আছে তারা তো আর পিজা খাবে না, চিজ তো খাইতে পারবে না, তো তাদেরকে তারা টার্গেট করে না, কিন্তু তাদের ব্রেইনে তারা থাকার চেষ্টা করে। মানে মানে আউট অফ দ্য মাইন্ড কোনো সময় যাতে না হয়, পিজা বার্গার সবসময় মাথায় থাকে, এরকমভাবে তারা মার্কেটিংটা করে। ভিডিও বুঝতে পারছেন? একদম ক্লিয়ার। মিমস মার্কেটিং জিনিসটা বুঝতে পারছেন? মজা দেওয়ার মাধ্যমে আপনার প্রোডাক্টটা মানুষের কাছে পৌঁছায় দেওয়ার বিষয়টা হচ্ছে মিমস মার্কেটিং। একদম ক্লিয়ার। ইন্ডিয়ান জোম্যাটোরা চিনেন? জোম্যাটোর নাম শুনছেন? ইন্ডিয়ান জোম্যাটো, মানে বাংলাদেশে যেরকম ফুড পান্ডা, এরকম ইন্ডিয়াতে হচ্ছে জোম্যাটো, মানে ফুড ডেলিভারি সার্ভিস। তো তাদের একজন ইয়ে ছিল, ফুড ডেলিভারি ম্যান ছিল। মানে এটা মিমস সবাই দেখছেন, দাঁড়ান আমি একটু দেখাই, তারপর আপনাকে দেখাইলে বুঝতে পারবেন। জোম্যাটো, এই ব্যক্তিটা চিনেন? এটা দিয়ে অনেক মিমস হয়েছে না? এই যে উনি যে হাসিটা, এই হাসি দিয়া ওনাদের সেলভার্স, জোম্যাটো সেলভার্স, বিশ্বাস হয়? আরেকটা জিনিস, কোনো ব্র্যান্ডের ভিতরে যদি ক্ল্যাশ লাগে ওই ব্র্যান্ডের সেলভার, বুঝতে পারছেন? যদি ওইটা মানে খারাপ কোনো অ্যাঙ্গেলে না যায়, যদি খারাপ কোনো অ্যাঙ্গেল মানে বয়কট অ্যাঙ্গেলে যদি না যায়, বাট মোটামুটি একটু ক্ল্যাশ হয়েছে, ওই কোম্পানির সেল বাড়ে, সার্চ বাড়ে, দেখবেন যে ওই কোম্পানি মানে সার্চের উপরে দিকে আসে পারে। কেন আসে পারে? কারণ সবাই এটাতে সার্চ করে। ধরেন আমি কিছু একটা করছি, আমি অনেক ভাইরাল হয়ে গেছি, কারণ সবাই সার্চ করে শাহজাহান রনক, গুগলে দেখবেন যে আমার সার্চ রেজাল্ট বেড়ে যাবে, মানে গুগল আমার চেনা শুরু করবো, দেখবেন যে গুগল ফেসবুকে আসবেন পপুলার নাও লেখা আসবে, বুঝতে পারছেন? তো ওইরকম করে করে যখন এটা ক্ল্যাশ হয়, দেখবেন ব্র্যান্ডরা সবসময় চেষ্টা করে পজিটিভ অ্যাঙ্গেলে থাকার জন্য, কিন্তু মাঝে মধ্যে একটু 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 পিঞ্চ করে। কারণ হচ্ছে পিঞ্চ করলে কি হয়, মানুষের মাথায় একটু সাইকোলজিক্যালি থট অ্যাটাক করে, এটা একটু শেয়ার বেশি হয়, যত বেশি শেয়ার হবে তত বেশি আপনার মানুষ যাবে সামনে যাবে, মানুষ তত বেশি আপনার ক্লিক করে সার্চ করে দেখবে যে জিনিসটা আসলে কী। একদম ক্লিয়ার মিমস মার্কেটিংটা। যখন মার্কেটার হয়ে যাবেন তখন তো এইসবই করতে হবে, তখন ওইগুলো নিয়ে আরও বেশি পড়ালেখা করতে হবে। আসেন, এরপরে কি আছে? প্রেস রিলিজ, এটা তো সবাই জানেন। প্রেস রিলিজ হচ্ছে ধরেন আপনি একটা রিয়েল এস্টেট বিজনেস বা সামথিং, কোনো একটা বড় কোম্পানি, বসুন্ধরার মতো কোম্পানি, আপনার কোনো একটা প্রোডাক্ট আসছে বা আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেসই করতে চাইতেছেন যে বসুন্ধরা এখন অমুক জায়গায়, বা বসুন্ধরার টিস্যুর, বা বসুন্ধরা ফ্ল্যাট, বা বসুন্ধরার যেসব যত রকমের প্রোডাক্ট আছে এগুলোর কোনো একটা প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে চাইতেছেন, আপনি পেপারের ভিতরে দিতে পারেন, লিফলেটের মাধ্যমে দিতে পারেন, বা যে কোনো কিছুর মাধ্যমে, মানে নট অনলি ডিজিটাল মার্কেটিং সাইড বাট অলসো আপনার জেনারেল ট্রেডিশনাল মার্কেটিং। প্রেস রিলিজটা মূলত ইয়েতেই হয়, ট্রেডিশনাল সাইডে হয়, পেপারের মাধ্যমে হয়, বা কাগজ টাগজ মানে কাগজের ভিতরে প্রেস রিলিজ করা হয়, ঠিক আছে? বা এরকম হইতে পারে আপনি সাংবাদিকদেরকে নিছেন, নিয়ে বলতেছেন যে আমার এই ব্র্যান্ড এরকম এরকম হয়। যেমন ঘরের বাজার যদি আপনি দেখেন, নিচের দিকে যদি যান, গেলে দেখবেন যে তারা একটা মধু ক্রিস্টাল হানি রিলিজ করছিল, যেদিন রিলিজ করছে ওই দিন তারা একটা প্রেস রিলিজ করছে, বুঝতে পারেন? মানে বিভিন্ন সাংবাদিককে ডাকাইছে, ডাকায় তাদেরকে বলছে যে এটা খাইলে এরকম উপকার হয়, হ্যান ত্যান অনেক কিছু হয়। কারণ এটা নিয়ে বাংলাদেশের মিথ ছিল যেটা খাইলে মানুষের ক্ষতি টতি হয়, এটা শুকাই গেলে এটা ক্রিমের মতো হয়ে যায়, যে মধুর আছে ওটা শুকাই গেলে ক্রিমের মতো হয়ে যায়, এটা মানুষ খাইতে যেত না। তো প্রেস রিলিজ করার মাধ্যমে তারা একটু জনসচেতনতা বাড়াইছে যে এটা খারাপ না, এটা ভালো। প্রেস তারা যেমন ধরেন চ্যানেলে যদি কোনো কথা বলে আপনারে, আপনি অবশ্যই বিশ্বাস করবেন। আর বর্তমানে যে যমুনা যমুনা টিভির যে অবস্থা, আপনারা যদি বলে যে মানে বিষ খেলে মরে না, আপনিও বিশ্বাস করেন যে বিষ খেলে মরে না, কারণ যমুনা নিউজ পেয়েছে, ঠিক আছে? তো ওই অ্যাঙ্গেলে প্রেস রিলিজটা কাজ করে। হচ্ছে গাইডেন্স টিউটোরিয়ালস কি? গাইডেন্স টিউটোরিয়ালস যেমন আমি আপনারা এখন একটা ভিডিও করতেছি, আমরা আমরা ভিডিও রেকর্ড করতেছি, পরবর্তীতে আপনাদেরকে ওটা দিয়ে দিব। যখন আপনি এই জিনিসটা আবার দ্বিতীয়বার দেখবেন, তৃতীয়বার দেখবেন, ওইটা হচ্ছে টিউটোরিয়ালে পড়ে যাবে। বা আপনি ইউটিউবে সার্চ করলেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ সার্চ ইন অপটিমাইজেশন, হোয়াট ইজ এসইও। তো এরকম করে করে আপনি যখন ভিডিও দেখা শুরু করেন, ওই যে আপনি যে
যে মোডটাতে আছেন, ভিডিও দেখার যে মোডটা আছে ওটা আমরা বলি টিউটোরিয়াল। বুঝতে পারছি বিষয়টা? কোনো ডাউট আছে? গাইডেন্স বিষয়টা কি? ধরেন আপনি আমার থেকে একটা ক্লাস করে গেলেন, ক্লাস করার পরে আপনি এরপরের দিন আসছেন, আসার পরে আমরা বলতেছেন অনলাইনে, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়ালেখা করতেছি, আমরা অনলাইনে চিন্তা করি, অফলাইন না চিন্তা করি। অনলাইনে আপনি আসছেন, আসার পরে আমরা বলতেছেন যে আমি এই জিনিসটা বুঝি নাই, আমার একটু এটাতে গাইডেন্স করেন, তখন আমি আপনার সমস্যার সমাধানটা করে দিলাম, এটা আমরা বলছি গাইডেন্স। একদম ক্লিয়ার বিষয়টা? এরপরে যে স্লাইডগুলো আছে এগুলোই আমরা এতক্ষণ বকবক করলাম। এই যে প্রবলেম কন্টেন্ট মার্কেটিং সলিউশন, মানে আমার যে ক্লায়েন্টটা আছে ওনার অবশ্যই একটা প্রবলেম আছে। একটা বিজনেস কোন সময় দাঁড়ায়? কোনো একটা সমস্যা যখন পাবে তখনই একটা বিজনেস ক্রিয়েট হয় বা প্রোডাক্ট একটা ক্রিয়েট হয়। যেমন ধরেন ধরেন এই বোতলটা, এটা মানুষ কেন আবিষ্কার করছে বা এই বোতলটা কেন দরকার হয়েছে? মানুষের মনে হয়েছে যে আমার পানিটা একটু ক্যারি করা দরকার। এমন কিছু যদি হইতো যে ক্যারি করা যায়, তখন তো অবশ্যই আসলো যে উটের পেটে করে পানি ক্যারি করতো, এরপরে আরও কী কী যেন চামড়া করে পানি ক্যারি করতো। ওইটা করতে করতে এখন প্লাস্টিকের প্রজন্ম আসছে, স্টিল আসছে, কাঁচ আসছে, সব কিছু করতে করতে আপডেট হয়েছে। এই জিনিসগুলো কেন হয়েছে? এই জিনিসটা একটা সমস্যা ছিল একটা সময়, সমস্যারে একজন সমাধান করছে, ওই সমস্যাটারে, যে সমস্যাটার সমাধান আছে এই সমস্যার সমাধানটা মানুষকে বলছে। আপনি ধরেন আমারে বলতেছেন যে আপনার এখন একটা সাইকেল দরকার, বা আপনার আম্মারে বলতেছেন একটা হুন্ডা দরকার। আমার বুঝাইতে হবে, আপনার আম্মারে বুঝাইতে হবে কেন হুন্ডাটা দরকার। ধরেন কুমিল্লাটা যাইতে আমার কষ্ট হয়, দেখো আপনি আর একটু ইমোশনাল টাচ দিলেন যে দেখো আমি তো এদিকে 10 টাকা করে যাইতেছি, তুমি যদি আমার 2 লাখ টাকা দিয়ে একটা হুন্ডা কিনা দাও তাহলে কিন্তু 2 বছরের ভিতরে 10 লাখ করে হইলে অনেক টাকা খরচ হয়, 4 লাখ 5 লাখ টাকার মতো খরচ হয়, সেই জায়গায় তুমি আমার 2.5 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনা দিয়ে দাও। আপনি এদিকে কি করলেন? কনভিন্স করার চেষ্টা করলেন, একটা সমস্যার সমাধান দেখাইলেন যে 4 লাখ টাকা আমার 2 বছরে খরচ হবে, বা 6 মাসে আমার ধরেন রিক্সা ভাড়া, যাতায়াত বাবদ বা খাওয়া দাওয়া বাবদ তোমার এত লাখ টাকা খরচ হবে, তুমি আমার এত লাখ টাকার ভিতরে একটা সাইকেল কিনা বা হুন্ডা কিনা দিয়ে দাও, তাহলে তোমার লাভ হলো, তোমার সেভিংস হয়ে গেল। ঠিক আছে, কিন্তু ওইদিকে তেলের যে একটা খরচ আছে আপনি এটা কিন্তু আর দেখাইলেন না। বুঝতে পারছেন বিষয়টা? তো ওইরকম করে আপনার একটা প্রবলেম আছে, ওইটার বিপরীতে একটা সলিউশন আছে, ওই সলিউশন আমি যখন সেল করবো তখন আপনার সাথে আমি কন্টেন্ট মার্কেটিং নিয়ে কথা বলবো। আর কন্টেন্ট মার্কেটিং টাইপস তো আপনারা দেখতেই পেলেন, বিষয়টা একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? আসেন, এই যে এটি তো দেখাইলাম সোশ্যাল মিডিয়া পোস্ট, মিমস। আচ্ছা মিমসটা দেখেন, এই মিমসটা মজা আছে, সুন্দর না মিমসটা? প্লিজ বাই নাও আওয়ার ফেস ওয়াশ, আওয়ার গ্রাফিক ডিজাইনার অন ভ্যাকেশন। ঠিক আছে, এগুলো মিমস। ইনফোগ্রাফিক্স, আপনার ইনফরমেশনগুলোরে গ্রাফিক্সের মাধ্যমে উপস্থাপন করে। পডকাস্ট স্যারে যেটা বোঝেন নাই, যেমন এই যে দেখেন একটা বিষয় নিয়ে, একটা বা একাধিক বিষয় হতে পারে, ওই বিষয় নিয়ে 2 বা ততোধিক মানুষ কনভারসেশন করবে, ওইখানে যে বিষয়টা নিয়ে কথা বলবে তারা ওই বিষয়ে এক্সপার্ট হবে। ঠিক আছে, এমন না যে যারা এই বিষয় নিয়ে কথা বলছে তারা এই জিনিসটা সম্পর্কে জানে না, তারা ওই বিষয় সম্পর্কে জানে, জানার পরে তারা দুইজন নিয়ে কমিউনিকেশন করে। যেমন ধরেন আপনি আপনার যে সহ শিক্ষক আছে ওনার সাথে কোনো একটা বিষয় নিয়ে কথা বলতেছেন, আপনার জন্য ওই বিষয়টা জানেন এই কারণে আপনি বলতেছেন। আবার যখন আপনার জন্য কথা বলতেছেন, বলার পরে যখন সামনে স্টুডেন্ট আছে, আপনার জন্য কথা থেকে স্টুডেন্ট অনেক কিছু জানতে পারবে। SMS আমরা যখন 2টা মানুষের কথা শুনি পডকাস্টের ভিতরে, তখন আমরা কিছু জিনিস জানতে পারি। হ্যাঁ, কাইন্ড অফ বলতে পারেন, টকশোগুলো পডকাস্টেই করে। দেখেন ব্র্যান্ড কমিউনিকেশনটা কি হচ্ছে? মা হওয়ার জানিতে পাশে আছে সবসময়, এই জিনিসগুলো আমি কিছুক্ষণ আগে বলে গেছি, যেমন ঘরের বাজারের যেই কন্টেন্টগুলো দেখালাম ওইগুলো তুলে আছে। এই যে এইখানে উনি মাত্র কয়টা ওয়ার্ড লিখছে, 1 2 3 4 5 6 7, এরকম 7 8টা ওয়ার্ডের ভিতরে হরলিক্স মাদার্স প্লাস যে প্রোডাক্টটা আছে ওনারা ওনাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস করে দিয়েছে। বুঝতে পারছেন? এরপরে যদি দেখেন আড়ং, আড়ংয়ের যে মগবাজারের যে ব্রাঞ্চটা আছে এটা আরও বড় করছে। যেমন কুমিল্লাতে যে আড়ংয়ের ব্রাঞ্চটা ছিল আগে মডার্ন স্কুলের পাশে, এটাই পাশেই নিছে, কিন্তু এটা আরেকটু বড় হয়েছে। বড় যখন হয়েছে তারা কিন্তু পুরো ফেসবুকের ভিতরে, গুগল অ্যাডের ভিতরে তারা অ্যাড চালাইছে যে কুমিল্লার যে ব্রাঞ্চটা আছে, কুমিল্লার ব্রাঞ্চটা এই জায়গাতে আছে, তাদের লোকেশনটা দিচ্ছে যাতে ক্লিক করলে আপনি লোকেশনটা পান। তার পাশাপাশি তারা বলছে যে ব্রাঞ্চটা আরও বড় হয়েছে, এক্সপান্ড করা হয়েছে। তারা কি করলো? ব্র্যান্ডারে অ্যাওয়ারনেস করলো যে আমরা বর্তমানে যে জায়গাটাতে ছিলাম, মানে অতীতে যে জায়গায় ছিলাম ওই জায়গাতে নাই, কিন্তু আরেকটা জায়গাতে আমরা চেঞ্জ করে গেছি। একটা কোম্পানির খুবই বড় একটা পার্ট কিন্তু এটা, স্থান পরিবর্তনের যে বিষয়টা। কারণ আমি সবসময় যখন মানে আড়ংয়ে যাবো তখন আমার মাথা থাকবে যে আড়ংটা এই জায়গাতে আছে, কিন্তু যখন জায়গায় দেখবো যে নাই তখন কিন্তু আমার
সাইকোলজিক্যাল থট চেঞ্জ হয়ে যাবো, আমি অন্য একটা ব্র্যান্ডে চলে যাবো। কারণ প্রতিটা ব্র্যান্ড কিন্তু পাশাপাশি থাকে। মানে আড়ং-এর পাশে লারিব থাকবে, লারিবের পাশে ধরেন কোনো একটা বড় ধরেন রং গ্রুপ থাকবে বা সামথিং কোনো একটা ব্র্যান্ড থাকবে। আপনি একটাতে না পাইলে আরেকটা দিকে যাবেন। বুঝতে পারছেন? তো ওই জিনিসগুলো খুবই 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 ইম্পর্টেন্ট, যে আপনি কই যাচ্ছেন, কি করছেন না করছেন, যাতে আপনার ক্লায়েন্টে জানে বা আপনার যে কাস্টমার আছে কাস্টমার যাতে জানে। যেমন ধরেন আপনার এখন যে আড়ংটা বর্তমান যে জায়গাতে আছে তার উপরে লারিব আছে। বাই চান্স আড়ংয়ে কিছু একটা হয়েছে, আপনি কি জীবনে আড়ংয়ে ঢুকবেন? কারণ আড়ং মাঝে মধ্যে যেই ধরনের কথাবার্তা বলে বা যে ধরনের কাজগুলো করে, আপনি কিন্তু আড়ংয়ে যাবেন না, কিছুদিন পর পরই আড়ং বয়কট করা শুরু করে। তো ওইরকম যখন অ্যাঙ্গেল হয় তখন তো আপনি লারিবে যাবেন। লারিব কিন্তু উপরে আছে, আপনি যদি কষ্ট করে আবার ওই ইয়াতে যাবেন না, ইনফিনিটি যাবেন না, মানে কিউআর টাওয়ারে আসবেন না, আপনি যাবেন কই? লারিবে চলে যাবেন, কারণ আড়ংয়ের উপরে আছে লারিব। বিষয়টা বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো আপনার অনেক সময় ব্র্যান্ডগুলো এগুলোরে মানে আড়াল করা যায়। তো কোনো সমস্যা নাই, ক্লায়েন্ট চলে আসবে, আসেন, দেখবেন যে আপনার সেলস রেট কমে গেছে। আপনি ওই জায়গাতে থাকার সময় যে সেলস করতেন তার থেকে সেলস কমে গেছে, আপনি এই কাজটা না করার কারণে। আপনি যে চেঞ্জ করছেন এই জিনিসটা বলেন না, এই কারণে সেলস কমে যাবে। খুবই ইম্পর্টেন্ট জিনিস বিষয়গুলো। এবার আসেন, কি আছে? সেলিব্রেশন কমিউনিকেশন। নগদে এইটা করছে, কি করছে? গ্যালারিতে একই শুনেই কুমিল্লার জয়ধ্বনি, কুমিল্লা ভিক্টোরিয়ান্স যখন মানে জিতছিল তখন তারা এই কমিউনিকেশনটা করছে। আমরা এগুলো বলি ব্র্যান্ড কমিউনিকেশন। হ্যাঁ, এই ব্র্যান্ড কমিউনিকেশনগুলো হচ্ছে যে আপনার সাথে ব্র্যান্ড কমিউনিকেট করে, মানে বিভিন্ন মাধ্যমে তারা কমিউনিকেট করে। তারা হইতে পারে ফানি হইতে করবে, তারা হইতে পারে শোকের মাধ্যমে করবে, তারা হইতে পারে হ্যাপিলি করবে, যেমনি হোক সেলিব্রেশনের মাধ্যমে করতে পারে। যেমন এটা একটা সেলিব্রেশন কমিউনিকেশন, তারা সেলিব্রেশন করছে, আপনার সাথে সেলিব্রেট করছে। এখন তারা আসলে আপনার টার্গেট করলো না সেলিব্রেশন করলো? তারা টার্গেট করছে আপনার, কেমন টার্গেট করছে? কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্স এটা বেশি ফলো করে কারা? কুমিল্লার তারা। নগদরে ধরেন নগদের যেই কমিউনিকেশনটা আছে তারা বেশি ইয়া করবে কারা, শেয়ার করবে কারা? কুমিল্লার তারা। তো কুমিল্লার তারা যত বেশি শেয়ার করে তত বেশি মানে হেরার ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা হলো। তারা সেলিব্রেশন করছে, ঠিক আছে, সেলিব্রেশন করার পাশাপাশি তাদের টার্গেটিংটাও করে নিচ্ছে, তাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেসটাও করে দিচ্ছে। যারা নগদে চিনতো না তারাও এটার মাধ্যমে নগদে চিনে গেছে। সবাই কিন্তু বিপিএলটা চিনতো, এমন কেউ নয় বিপিএল কেউ চিনে না। হয়তো বয়স্ক যারা আছে তারা হয়তো জানবে না যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ কি, এটা বাদ দিলাম, তারা ওটা টার্গেট অডিয়েন্স নাও। কিন্তু মনে করেন যারাই স্মার্ট বর্তমান জেনারেশন, যারা মনে করেন যে 9-10 থেকে উঠছে, তারা নগদ সম্পর্কে জানে না, তারা আস্তে আস্তে জানবে, তাদের কাছে কিন্তু এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। একটা জিনিস কি, ক্যাডবেরির নাম তো আমরা সবাই শুনছি। ক্যাডবেরি যখন তাদের চকলেটগুলো সেল করতো, সেল হইতো না। মানে তখন একটা জিনিস আসলে যে ডার্ক চকলেট যে জিনিসটা আসলে অনেক মার্কেটে চলতো, আর টক মানে তিতা যে চকলেটটা আছে সবচেয়ে বেশি চলতো। চকলেট যে মিষ্টি হয় এটা কেউই এটা সহ্য করতে পারেনি, যে চকলেট মিষ্টি হয়। তারা কি করছে? তারা একদম স্কুল লেভেল থেকে খাওয়াই দিছে, যে খাও বাবা, মিষ্টি খাও, মিষ্টি খাইয়া বড় হও। মিষ্টি খাইয়া বড় হইতে হইতে এখন ক্যাডবেরি হয়ে গেছে আপনার ইমোশন। ক্যাডবেরি কোনো সময় সেল করে না, চকলেট সেল করে না, তারা সবসময় ইমোশন সেল করে। আপনি দেখবেন যে যখনই কারোর চকলেটটা দিবেন সে অটোমেটিক হ্যাপি হয়ে গেছে, বা আপনি যখন চকলেটটা কিনতেছেন অটোমেটিক হ্যাপি হয়ে যাবে। কারণ তারা কোনো সময় প্রোডাক্ট সেল করে না। বড় বড় ব্র্যান্ড কোনো সময় তারা প্রোডাক্ট সেল করে না, তারা ইমোশন সেল করে। বুঝতে পারছেন? আরং কোনো জি, হ্যাঁ হ্যাঁ, এটা অটোমেটিক। আরও জিনিস একদম বাড়ির কাছে জিনিস দেয় আপনার। এটা তো আমি অনেক দূরে গেছি, মানে ক্যাডবেরিতে গেছি। ম্যাগি নুডলস খাই না আমরা? ম্যাগি নুডলস মানে আমার আমার বয়সের যারা আছে নাকি তারা দেখবেন তারা স্কুলে স্কুলে নুডলস খাওয়া হতো। সপ্তাহে একদিন গিয়ে গিয়ে তারা নুডলস খাওয়া হতো। তা ওইলো কি, ওই টেস্ট মাথায় ঢুকে গেছে, আমার কোনো টেস্ট ভালো লাগে না। ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন। আপনার ফার্স্ট ইমপ্রেশন যদি ভালো হয়, লাস্ট ইমপ্রেশন অটোমেটিক ভালো হবে। আপনি হাজার খারাপ হবে, রাজনীতির ক্ষেত্রে না। ঠিক আছে? এবার দেখেন, এটাও সেম ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তারা কি করলো? নগদে সব সার্ভিসেই বেশি লাভ। তারা কি করলো? তারা এদিকে বিট করছে, আসলে বিট করছে কারে? তার যে কম্পিটিটর আছে, কম্পিটিটর কি আছে? নগদের কম্পিটিটর বিকাশ। বিকাশ নগদে বাংলাদেশের সবচেয়ে বড় এমএফএস কোম্পানি হচ্ছে বিকাশ, বাংলাদেশের একমাত্র ইউনিকর্ন কোম্পানি। নগদ ফেলুক, আপাতত যেমন সামনেই আছে, আমরা আপাতত থাকি, সমস্যা নেই। এটা ইউনিকর্ন কোম্পানি তো, এটা একটু ইয়ে করতে টাইম নিব। উঠে গেছে, তাদের কমিউনিকেশন ভালো। বিষয়টা হচ্ছে এই যে দেখেন, এদিকে তারা কিন্তু বিট করছে। এর আগে কি করছিল তারা? কমিউনিকেশন মানে সেলিব্রেশন করার মাধ্যমে টার্গেট করছে।
আর এদিকে তারা বিট করছে যে তুমি যে বিকাশ ইউজ করতেছো ভালো কথা, তুমি তো লস করতেছো, তুমি নগদে আসো, তুমি লাভ পাবা। ঠিক আছে, কিন্তু আপনি যদি হিসাব করে দেখেন দুইটাতেই সেম। ঠিক আছে, চোখের দেখাতে অনেক কিছু দেখা যায়, কিন্তু আপনি যখন ব্রেন দিয়ে দেখবেন তখন দেখবেন যে সবই সেম। তো এই জিনিসটা নিয়ে বেশি কিছু বলতেছি না, কারণ হচ্ছে যে আপনারা বুঝতে পারছেন যে কারে বিট করতেছে, কীভাবে বিট করছে। তো আমার যখন কম্পিটিটর থাকবে, কম্পিটিটর আমার কীভাবে বিট করতে হবে, টেকনিক্যালি বিট করতে হবে, স্ট্র্যাটেজিক্যালি বিট করতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? একটু বেশি বেশি কঠিন হয়ে যেতেছে, কথাবার্তা কি বেশি কঠিন হয়ে যেতেছে? কঠিন হয়ে বলে বললেন, কারণ একটু মার্কেটিং ক্লাস, তো মার্কেটিং ক্লাস মার্কেটিংয়ের মতো না হলে ভালো লাগে না আর কি। আচ্ছা, এই দেখেন অফার কমিউনিকেশন। অফার কমিউনিকেশন জিনিসটা কি? ধরেন আপনার আপনার যে ব্র্যান্ড আছে, আপনি যে ব্র্যান্ডের মার্কেটার, ওই ব্র্যান্ডের অনেকগুলা প্রোডাক্ট আছে, তার যে কোম্পানি আছে উনি যেতেছে যে অফারে সেল করবে, কিছু প্রোডাক্ট অফারে সেল করে দেবে। কারণ ওই অফারটা তো কী ধরনের অফার, ওইটা আপনারই সিলেক্ট করতে হবে, মার্কেটারই সিলেক্ট করতে হবে যে আমার কত ধরনের, কী ধরনের অফার দিলে আমার প্রফিটে থাকবো, কাস্টমারেরও ভালো হবে। ওইরকম করে আপনার একটা নিউট্রাল একটা পজিশন নিতে হবে। তো এইদিকে দেখেন কী করতেছে, ঈদের উল্লাসে পেমেন্ট শুরু হোক বিকাশে, 200 টাকা ক্যাশব্যাক। মানে আপনি যদি ইনফিনিটিতে যাইয়া বিকাশে পেমেন্ট করেন তাহলে আপনি 200 টাকা ক্যাশব্যাক পাবেন। বুঝতে পারছেন বিষয়টা? তো এটা হচ্ছে আমার অফার কমিউনিকেশন। তারা অফার দিচ্ছে, এমন দেখবেন যে 70% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট। এটা তো একটু পরে আসতেছি। তো এই যে বিষয়টা, আপনাদের 60% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট, এই যে ডিসকাউন্টগুলো দিতেছে না, এই ডিসকাউন্টগুলো আপনারা দেয় ঠিক আছে, বাট ওইগুলোতে অনেক ধরনের মানে শর্ত থাকে যে এই জিনিসটা যদি হয় তাহলে আপনি পাবেন। আপনার এত টাকার উপরে সেল করতে হবে, মানে বাই করতে হবে। যেমন 200 টাকা দিবে, দেখা যাবে যে আপনারে 5,000 টাকা কিনলেন, 200 টাকা ডিসকাউন্ট দিল, লাভ কি? শর্ত কিন্তু প্রযোজ্য, শর্তটা কিন্তু কখনোই এই জায়গাতে লেগে না। এরপরে দেখবেন বিভিন্ন দোকানে যাবেন, দোকানে গেলে দেখবেন নগদ, বিকাশ, রকেট, গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, তাদের যে একটা ব্যানার ঝুলে রাখে, অফার দিয়ে রাখে, অফার দেওয়ার নিচে দিয়ে সুন্দর করে লেখা শর্ত প্রযোজ্য। বুঝে নিতে হবে কিছু একটা শর্ত আছে। কিছুদিন আগে একটা আমি দেখছিলাম, মনে নেই, খুব সুন্দর একটা জিনিস দেখছিলাম, খুব ছোট করে লেখা রাখছে বিষয়টা, মানে অফার শর্তটা খুব ছোট্ট করে লেখা রাখছে, বাট বিষয়টা অনেক বড় করে লেখা রাখছে। হ্যাঁ, ওইটা চোখে পড়ে না। আপনার মেইন জিনিসটা হচ্ছে ফোকাস করা হচ্ছে আপনার চোখে ফেলায় ওই জিনিসটা, যেটা দেখলে আপনি অ্যাকশানে যাবেন। অফারের মেইন জিনিসটা হচ্ছে অ্যাকশানে যাওয়া, আর ব্র্যান্ড অ্যাওয়ারনেসের বিষয়টা হচ্ছে আমার প্রতি আপনার অ্যাট্রাকশন বাড়বে। বুঝতে পারছেন? অফার যখন দিব তখন আপনি ডাইরেক্ট অ্যাকশানে যাবেন যে ঠিক আছে এই অফারটা পাচ্ছি, আমি কিনা ফেলি। আপনি দেখবেন যে কোনো একটা ধরেন আপনার অনেকটা একটা জিনিস অনেক দিন ধরে কেনার ইচ্ছা, কিন্তু প্রাইজের কারণে আপনি কিনতে পারতেছেন না, কিন্তু ওই জিনিসটার প্রাইস যখন 50% হয় তখন আপনি অ্যাকশানে যান, আচ্ছা ঠিক আছে এটার দাম তো কমছে, কিনা ফেলি। তখন আপনি অ্যাকশান মোডে যান। মানুষের কিছু মোড আছে, আমরা যখন এই সেলস ফানেলটা পড়া শুরু করবো তখন কিছু মোড আছে মানুষের, মানে ক্রেতার কিছু মোড আছে, ওই মোডগুলো যখন দেখা শুরু করবেন তখন অটোমেটিক বুঝবেন যে আপনি কোন মোডে আছেন। ঠিক আছে, তো ওই মুডগুলো আমরা যখন অ্যাকশানে যাই, অ্যাকশানে গেলে আমরা ওই জিনিসটা কিনতে চেষ্টা করি। কেনার পরে দেখবেন যে চিন্তা করি আচ্ছা এটা কেন কিনলাম, এরকম ফিল হয় যে কেন কিনলাম এই জিনিসটা, কোনো দরকার তো নাই। এরকম কিন্তু অনেক সময় দেখবেন যে আপনি অফারে দেখছেন বা আপনার যে সেলসের অপারেটর যে ছিল তার কথাতে আপনি কিনা ফেলেন, কিন্তু কেনার পরে আপনি চিন্তা করেন কেন কিনলাম এটা, টাকাটা শুধু শুধু লস করবেন। ঠিক আছে, তো ওই অ্যাঙ্গেল থেকে মার্কেটাররা একটু চিন্তা ভাবনা করে কিনতে হয় আর কি। আসেন এরপরে কি আছে, কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং জিনিসটা কি, আমরা কন্টেন্ট রাইটিং জিনিসটা দেখবো আর কি। যেমন এই যে দেখেন এদিকে আমরা ঘরের বাজারে যে জিনিসটা দেখলাম, পুষ্টি ঘেরা কি উপকারী কালো জিরা, পুষ্টিতে ঘেরা উপকারী কালো জিরা। এই যে কালো জিরার যে জিনিসটা আছে, তারা এদিকে লিখছে পুষ্টিতে ঘেরা কালো জিরা। তারা এদিকে জিনিসটা কেন লিখলো, তারা এদিকে আটকে দিয়েছে। প্রথমত তারা ইমেজ দিয়ে আটকেছে, আমারে কী দিয়ে আটকাতে হবে প্রথমে, একটা জিনিস খেয়াল রাখবেন সবসময় অ্যাজ এ মার্কেটার, মানুষ কোনো সময়, মানে কোনো সময় না, মানে 95% টাইম কোনো সময় ক্যাপশন পড়বে না আপনার। 95% টাইম ক্যাপশন পড়ে না। আপনি কোনো সময় ক্যাপশন পড়ছেন, আমার একটু কম তো, আপনি কোনো সময় কোনো একটা জিনিস কেনার সময় ক্যাপশন পড়ছেন? হয় আপনি ভিডিও দেখছেন, না হয় আমি ইমেজটা দেখছেন। ইমেজটা দেখে দাঁড়াইছেন, না হয় ভিডিও দেখে দাঁড়াইছেন। যদি ইমেজটা পছন্দ হয় সেক্ষেত্রে আপনি কন্টেন্টটা পড়ছেন যে আচ্ছা ঠিক আছে এটা কীভাবে নিতে হয় আমি একটু পড়ি, কন্টেন্টে কী কী লেখা আছে। কন্টেন্টে আমরা সবসময় ওই জিনিসটা লিখি কেনার জন্য আপনাকে কী করতে হবে, বা এই জিনিসটা পাইতে কী করতে হবে, ওই জিনিসটা আমরা কন্টেন্টে লিখি। আর কন্টেন্টে যে ইমেজটা থাকে, ইমেজে আমরা সবসময় ক্যাপচার করার চেষ্টা করি, আপনার আটকায় দেওয়ার চেষ্টা করি। মানুষ স্ক্রলিংয়ের উপরে থাকে, মানুষ সেকেন্ডও লাগে না, একটা স্ক্রলিং করতে সেকেন্ডও লাগে না। মানুষের আমার সেকেন্ডের ভিতরে, মানে একটা মানুষের যদি আমার আটকাইতে হয় সেকেন্ডের ভিতরে তারা আটকাইতে হবে।
উইদিন সেকেন্ড মানুষ চেঞ্জ করে দেয়, উইদিন সেকেন্ড মানুষের মাইন্ড চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারছেন? তো ওই ইমেজ যদি ঠিকঠাক না থাকে বা ডিজাইনটা যদি ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে আমার ক্লায়েন্টরা আমি আটকাতে পারবো না। বুঝতে পারছেন বিষয়টা? একদম ক্লিয়ার। এবার আসেন কন্টেন্টের দিকে। কন্টেন্টে আমরা কী দিব? কন্টেন্টের প্রথম অ্যাঙ্গেলে দেখেন এই যে পার্টটা লিখতেছে পুষ্টি দেখে এরা উপকারে কালো জিরা, এদিকে কি লেখছে? মানে কালো জিরার একটা সুবিধা লেখছে, মানে কালো জিরার একটা বৈশিষ্ট্য লেখছে, কালো জিরা পুষ্টি দেখে। বুঝতে পারছেন? এরপর কি লেখছে? কালো জিরা খাইলে আপনার সুবিধা কি হবে? কালো জিরা যে আপনি খাবেন এইটা খাইলে কি হবে আপনার সুবিধা লেখছে। এদিকে কি লেখছে? আপনার সুবিধা, আপনি এটা যদি খান আপনার কি সুবিধা হবে। এরপরে কি লেখছে? যদি আপনি এই কালো জিরা কিনতে চান তাহলে আপনার কি করতে হবে। বুঝতে পারছেন? এরপরে লেখছে যে আপনি যদি প্রবাস থেকে, তাদের একটা ক্লায়েন্ট বেস আছে যারা প্রবাস থেকে কিনতে চায়, মানে বাংলাদেশি মানুষের জন্য প্রবাস থেকে কিনতে চায়, তো ওই ক্লায়েন্ট বেসটা তারা টার্গেট করছে। যদি আপনি প্রবাস থেকে কিনতে চান তাহলে আপনার কি করতে হবে। এবার বুঝতে পারছেন? এদিকে দেখেন, একটা হচ্ছে আপনার বৈশিষ্ট্যটা লিখলেন, প্রোডাক্টের বৈশিষ্ট্য লিখলেন, বৈশিষ্ট্য লেখার পরে তার কি কি উপকার, মানে আপনার কি উপকার হবে, আপনি যে খাবেন খাইলে কি উপকার হবে এই জিনিসটা লিখছে। তারপরে হচ্ছে আপনি যেটা কিনবেন কেনার জন্য প্রসিডিউরটা কি, মানে আপনি কীভাবে কিনবেন, অর্ডার কীভাবে করবেন এই জিনিসটা লিখছে। এরপরে দেখেন আপনার যে ব্র্যান্ডটা আছে ব্র্যান্ডের কাস্টমার কারা তারে কিন্তু বুঝতে হবে যে আমার যে প্রোডাক্টটা কিনতেছে এই প্রোডাক্টটা কে কে কিনবে, ওরে আমার মানে সিগমেন্টেশন করতে হবে, আমরা সিগমেন্টেশন বলে সিগমেন্টে ফেলাইতে হবে যে আমার এই এই ক্লায়েন্ট বেস আছে, আমার এত বছর থেকে এত বছরের ক্লায়েন্ট আছে, আমার ক্লায়েন্ট এই এই জিনিসগুলো পছন্দ করে, আমার ক্লায়েন্ট অমুক অমুক জায়গায় থাকে। যেমন এদিকে দেখেন, এদিকে কিন্তু প্লেসের কথা বলছে। প্রথম দিন আমরা একটা জিনিস পড়ছিলাম প্রাইস প্রেস প্রমোশন, আমার প্লেসটা কিন্তু এদিকে পড়ছে, দেখছেন? এই যে প্লেস, যে ওনার ক্লায়েন্ট বিদেশে কিছু আছে যারা বাংলাদেশে থাকা মানুষের জন্য প্রোডাক্টটা অর্ডার করে। এখন উনি যদি অর্ডার করতে চায় ওনার কী করতে হবে, ওনার এদিকে বলছে কি হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করার জন্য। বুঝতে পারছেন বিষয়টা? আপনার ক্লায়েন্টরে খুব নিখুঁতভাবে বুঝতে হবে যে আপনার ক্লায়েন্টটা কী করতে চাইছে। একদম ক্লিয়ার? কন্টেন্টের বিষয়টা ক্লিয়ার হয়েছেন? কোনো ডাউট আছে? এবার আসেন একটু যদি আমরা আরঙের দিকে থাকি। আরঙে দেখেন এতক্ষণ আমরা কি দেখছি? সব বাংলা কন্টেন্ট দেখছি। এখন দেন আরং ইংলিশ কন্টেন্ট হয়ে গেছে। কেন ইংলিশ হয়ে গেছে? বা আরং তো বাংলাদেশি মানুষের সেল করে, কেন তারা ইংলিশ হয়েছে কেউ বলতে পারবেন? ঘরের বাজার তো দেখলাম বাংলা কন্টেন্ট করবো, বাংলাদেশে আছে বাংলা বাংলা কন্টেন্ট করবো, কিন্তু আরং বাংলাদেশের জায়গায় কেন ইংলিশ কন্টেন্ট ইউজ করতেছে? আর কেউ? স্যারের কথা ঠিক হয়েছে, কাস্টমার বিহেভিয়ার। কাস্টমার বিহেভিয়ার আমার, ধরেন আমি কাস্টমার, আমি আরঙের কাস্টমার, আমার বিহেভিয়ারটা কেমন কারণ আমি আরঙের বুঝতে হবে। আরঙের টার্গেট কাস্টমার কখনোই ওরা না যারা একটা সার্টেন অ্যামাউন্টের নিচে ইনকাম করে, তাদের টার্গেট অডিয়েন্স তারাই যারা সার্টেন অ্যামাউন্টের উপর ইনকাম করে। বুঝতে পারছেন? আরঙের প্রোডাক্টের দাম তো আমরা সবাই জানি। তো ওইটা এমন হয় যে একটা মানুষের 1 মাসের ইনকাম আড়ংয়ের একটা শাড়ির দাম, এরকম হয় না? আমি ঈদে যখন কোর্স করাইতেছিলাম তখন ঈদের সময় আমি দেখছি আড়ংয়ের ঢুকার সাথে সাথে ল্যান্ডিং পেজে যখন আমি ক্লিক করছি তাদের একটা পপ আপ হয়েছে, ওই পপ আপের ভিতরে একটা শাড়ি আছে, শাড়ির দাম 1,20,000 টাকা। ঠিক আছে? এটা কিছুই না আড়ংয়ের কাছে, এটা পানিবাদ। 1,20,000 টাকা ইস পানিবাদ। কারণ আড়ংয়ে যারা ঢুকে তারা ওই ওদের বাকেট সাইজই আছে, মানে অনেক সময় কয়েক লাখ টাকার কাছাকাছি হয়ে যায়। ঠিক আছে? তো ওই 1,20,000 টাকা এটা কিছুই না তাদের কাছে। তো ওইরকম ক্লায়েন্টে তো তাদের দরকার। আর ওইরকম ক্লায়েন্ট কী পছন্দ করে? ওইরকম ক্লায়েন্টটা বিদেশে ভ্রমণ করে, তারা একটু কর্পোরেট লাইফ লিড করে, তারা একটু পশ লাইফ লিড করে, তারা একটু ইংলিশ কথা বলতে পছন্দ করে, তারা বাংলাটারে করে বাংলা কথা বলে, বাংলা কথা তো তারা ইংলিশ অ্যাকসেন্টটা থাকে। ওর কাস্টমার বিহেভিয়ারটা কেমন? ইংলিশ রিলেটেড, একটু বিদেশি বিদেশি টাইপ। তো ওনাদের পেজটারেও তারা ওইরকমভাবেই রাখছে। আপনার যে পেজটা থাকবে তাদের বিদেশি কাস্টমারও আছে। হ্যাঁ, যেমন বাইরের দেশ থেকে যারা আসতেছে, মানে ডেলিগেট যারা আছে, ওই ডেলিগেটটা তো আড়ং থেকে কিনে, তারা তো আর অন্য জায়গা থেকে কিনবে না, কারণ আড়ং তারা মার্কেটিংটাই এমনি করে, তাদেরকে বিভিন্ন ধরনের ডিসকাউন্টও দেয়। স্যারে ভালো জিনিস বলছে, অনেক সময় মাথা থেকে অনেক কিছু বের হয়েছে। থ্যাংক ইউ। তো ওই যে বিষয়টা, আপনার যে পেজটা আছে বা আপনার যে ওয়েবসাইটটা আছে, আপনার টার্গেট অডিয়েন্স কারা, কী হইতেছে না হইতেছে, ওনার বিহেভিয়ার কেমন আছে, ওনার টার্গেট মানে উনি কী পছন্দ করে, ওই জিনিসটার বেসিসেই আমার সব কিছু রেডি করতে হয়।
এমনকি আমার যে ইমেজটা রেডি করতেছে, এই যে দেখেন আরঙের যে ইমেজটা রেডি করতেছে, আরঙের যদি অল ফটোসে ক্লিক করেন, আরঙের ফটোসে যান, দেখেন সব একটা ব্যাকগ্রাউন্ড, সেম ব্যাকগ্রাউন্ড দেখছেন? কেন সাদা রাখছে বলেন তো? তাদের ব্র্যান্ড কালার হতে পারে এটা একটা, তারা চাইছে যে আমরা একটা থিম ইউজ করি পেজের ভিতরে, যে একটা থিমের ভিতরে আপনি দেখেন বড় বড় ব্র্যান্ড যারা আছে তারা দেখবেন যে ইভেন্টের জন্য একটা ব্র্যান্ড ক্রিয়েট করে, মানে একটা ইভেন্ট হচ্ছে ধরেন একদিনের একটা ইভেন্ট, কিন্তু এটার প্রসিডিওর হয় অনেক দিন ধরে, একটা প্রোগ্রাম করতে কিন্তু অনেক দিনের প্রসিডিওর হয়। ওই একদিনের প্রসিডিওর, একদিনের জন্য যে যত রকমের ব্যানার হয় সবগুলো ব্যানারে তারা একটা ডিজাইনে নিয়ে আসে, একটা ফরম্যাটিংয়ে নিয়ে আসে, যে এই ফরম্যাটিংয়ে আমরা করব। যেমন ধরেন কুমিল্লা আইটিতে আমরা যখন অ্যাড চালাই বা ক্যাম্পেইন চলে আমাদের, আমাদের যখন ক্যাম্পেইন চলে আমরা একটা ক্যাম্পেইনের পুরো একটা ডিজাইনের ভিতরে ঢুকাই, যে এই ডিজাইনের ভিতরে আমার পুরো ক্যাম্পেইনটা বেরোবে। যখনই আপনি আমার পেজে যাবেন তখন বুঝতে পারবেন যে একটা ক্যাম্পেইন চলছে, এতদিন থেকে এতদিন একটা ক্যাম্পেইন চলছে, বুঝতে পারছেন? এস এম এস আরং তারার এই যে অ্যাস্থেটিক যে জিনিসপত্রগুলো আছে তারা এরকম হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রেখে দিচ্ছে। কিছুদিন পরে ঢুকেন দেখবেন যে হয়তো কালার ডিজাইনটা চেঞ্জ করে ফেলছে, কিন্তু ডিজাইন চেঞ্জ করলে তারা একটা কনসিস্টেন্সি মেনটেন করে, একটা সময় পর্যন্ত কনসিস্টেন্সি মেনটেন করে। কেন? কারণ দেখতে ভালো লাগে জিনিসটা, দেখতে সুন্দর লাগে, ওয়ার্ম লাগে, সফট লাগে, চোখে দেখতে ভালো লাগে। একটা জিনিস কি, চোখে যে জিনিসটা দেখতে ভালো লাগে আপনি ওই জিনিসটাই করবেন। বুঝতে পারছেন? আসেন, ইংলিশের বিষয়টা বুঝতে পারছেন, কাদের জন্য বাংলা কাদের জন্য ইংলিশ। কাস্টমার বিহেভিয়ার মেইন কথা হচ্ছে, কাস্টমার বিহেভিয়ার, কাস্টমার সাইকোলজি। কাস্টমার সাইকোলজি মেইন জিনিস, আপনার কাস্টমার সাইকোলজি আপনি বুঝতে পারেন, এভরিথিং ইজ ওকে। কাস্টমার সাইকোলজি বুঝেন নাই, নাথিং ইজ ওকে। এটা হোক ডিজিটাল মার্কেটিং, হোক গ্রাফিক ডিজাইন, হোক ওয়েব ডিজাইন, দুনিয়ার যাই হোক, সাইকোলজি বুঝতে হবে। সাইকোলজি যদি না বুঝি খেলা হবে। বিষয় বুঝতে পারছেন? আসেন, কন্টেন্ট রাইটিং, এআই। এআই সম্পর্কে আমরা সবাই জানি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই কিভাবে কাজ করে, মানে এই যে চ্যাট জিপিটির নাম শুনছি আমরা কেউ, চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি ওপেন এআই এর একটা প্রোডাক্ট। ওপেন এআই হচ্ছে কোম্পানি, ঠিক আছে? যেমন ফেসবুকের মাদার কোম্পানির নাম হচ্ছে মেটা। এস এম এস চ্যাট জিপিটির যে মাদার কোম্পানি আছে ওর নাম হচ্ছে ওপেন এআই। বার্ড, বার্ড হচ্ছে গুগলের। কপাইলট মাইক্রোসফটেরটা কই পাবেন? এই কম্পিউটারে নাই? আচ্ছা বাদ দেন, না থাকলে নাই, কোনো সমস্যা নেই, আমার এই স্লাইডে আছে। ওই যে আপনার উইন্ডোজ 11 যখন দিবেন দেখবেন যে এই হাতের এই পাশে, হাতের ডান পাশে ছোট করে কো পাইলট আসবে, ঠিক আছে? আপনি ওই দিক থেকে এআই ইউজ করতে পারেন না, ওই উইন্ডোজের সাথে ইন্টিগ্রেট করে দিয়েছে এআইকে, ওইটা নিয়ে টেনশন করার কিছু নেই। আমরা ইনিশিয়ালি আমরা যদি চ্যাট জিপিটারই ইউজ করতে জানি, আমরা বাকি সবগুলোরই জানবো, আমরা চ্যাট জিপিটারই দেখবো, হ্যাঁ। আর বার্ডও ইউজ করতে পারবেন, বার্ডটাও ভালো রেজাল্ট দেয়। চ্যাট জিপিটা পপুলার, ওই যে ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন। গুগল কিন্তু অনেক ধরনের আপডেট করতেছে বার্ডরে, বাট চ্যাট জিপিটিরে বিট করতে একটু কষ্ট হইতেছে। বার্ড গুগলের, এদিকে দেওয়া আছে, হ্যাঁ স্লাইডে দেওয়া আছে, আপনারা এগুলো একটু দেখে দেখে নিন। যেমন যদি আমি চ্যাট জিপিটি সার্চ করি, chat.open.ai, ai.com, এদিকে হচ্ছে আপনার যে কোনো একটা মেল দিয়ে আপনি এই ওয়েবসাইটে যাবেন, চ্যাট জিপিটি গুগলে চ্যাট জিপিটিতে সার্চ করবেন, চ্যাট জিপিটিতে সার্চ করার পরে লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে কোনো একটা মেল দিয়ে লগ ইন করে ফেলবেন। বুঝতে পারছেন? ইনিশিয়ালি আপনাকে সে রিড করবে, আপনার যে মেলটা দিয়েছেন ওই মেলের ভিতরে রিড করবে যে আপনার বিহেভিয়ারটা কেমন, আপনি কি পছন্দ করেন না করেন, এই জিনিসগুলো সে রিড করবে। রিড করার পরে আপনি যে ধরনের কন্টেন্ট চাবেন আপনারা সেই ধরনের কন্টেন্ট দিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, এদিকে তো এআইপিআরএম অলরেডি ইন্টিগ্রেট করা আছে। আরেকটা বিষয় হচ্ছে, চ্যাট জিপিটি ইউজ করার সময় আমরা কিছু প্লাগ ইন টাইপ ইউজ করি, এক্সটেনশান ইউজ করি। এক্সটেনশান কেন ইউজ করি? চ্যাট জিপিটি কিন্তু এখনও বাংলা লিখতে পারে, বাট এত প্রপারলি বাংলা লিখতে পারবে, মানে ওপেন এআই এর যে চ্যাট জিপিটিটা, হ্যাঁ। কিন্তু আমরা যখন এক্সটেনশান ইউজ করে দেই তখন অনেক সুন্দর এআই লিখতে, মানে কন্টেন্ট লিখতে পারে, বাংলাতেই অনেক সুন্দর লিখতে পারে। কবিতা বললে কবিতা লিখে দিবে, গান বললে গান লিখে দিবে, সুরতাল সহ লিখে দিবে, কোনো সমস্যা নেই, একদম প্রপারলি সব কিছু লিখে দিবে। যেমন আমরা একটু ইংলিশ দিয়ে শুরু করি, আমি এক্সটেনশনটা একটু পরে দেখাচ্ছি, হ্যাঁ, কারণ এক্সটেনশনটা এদিকে অলরেডি ইন্টিগ্রেট করা আছে। আমরা ইংলিশ দিয়ে শুরু করি, বলেন কি ওনারা কি কমেন্ট দেবো বলেন। বলেন, চুপ করে বসে থাকলে তো ভাই আপনারাও বোরিং হবেন, আমিও বোর হয়ে যাবো।
বলেন, কথা বলেন। মার্কেটাররা যদি চুপ হয়ে থাকে। কৃষি নিয়ে 10টি সেন্টেন্স লিখতে হবে। কৃষি নিয়ে, বাংলাদেশ আধুনিক কৃষি নিয়ে। মার্কেটিং রিলেটেড কিছু বলেন। মার্কেটিং রিলেটেড। আমি ওদের কি বললাম, একটা রোড ম্যাপ দিতে বলছি, হ্যাঁ, যে এখন ডিজিটাল মার্কেটার হইতে গেলে আমার কি কি করা উচিত, একদম ডিজিটাল মার্কেটার হইতে হইতে আমার কি কি করা উচিত। বা দেখেন, চ্যাটজিপিটি আমারে খুব সুন্দর করে পয়েন্ট আউট করে দিয়েছে, আন্ডারস্ট্যান্ড বেসিক্স। ডিজিটাল মার্কেটিং বেসিক্সটা আমার ভালোভাবে জানতে হবে। ফর্মাল এডুকেশন মানে আমার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে হয় অনলাইন কোর্স করতে হবে, না অফলাইন কোর্স করতে হবে। দেখেন এইদিকে আমার প্ল্যাটফর্মও দিয়েছে যে আমি কই কই করতে পারি, ঠিক আছে। আপনারা একদম পুরো ইন ডিটেল আপনারা পুরোপুরি জিনিসটা দিয়ে দিচ্ছে। এরপর ডেভেলপ স্কিল, আপনি কোন কোন ধরনের স্কিল ডেভেলপ করতে পারেন, এসইও, কন্টেন্ট ক্রিয়েশন, ডেটা অ্যানালাইসিস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটসেট্রা, মানে যা যা দরকার, কোন কোন ধরনের টুলস আপনার ইউজ করতে হইতে পারে, এই জিনিসগুলো দিয়ে দিছে। নেটওয়ার্কিং কেমন থাকতে হবে, নেটওয়ার্কিং ভালো জিনিস, নেটওয়ার্কিংটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট। আপনারা যে বলছিলাম ইয়ে করার জন্য, ফলো করার জন্য, ফলো করছেন সবাই? প্রথম দিন যে বলছিলাম বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা মার্কেটিং নিয়ে কাজ করে তাদেরকে ফলো করার জন্য করছেন। এটা যদি মনে করেন যে ভাই মানে কিছু কাজে লাগবে না, মানে জীবনে যদি ভুল করে থাকেন ডিজিটাল মার্কেটিং সেক্টরে আইসা, এটা সবচেয়ে বড় ভুল করবেন। হ্যাঁ, কারণ নেটওয়ার্কিং আপনার করতে হবে। আপনার প্রথম দিনেই আমি বলছিলাম আমার কোর্স আমি জানি ওই কোর্সে কী হবে, উনি কী বলবে, তারপর আমি ওই কোর্সে ভর্তি হই। কেন ভর্তি হই? আমার ওই ব্যক্তির সাথে নেটওয়ার্কিং করতে হবে, ওনার সাথে আমার লিঙ্ক আপ করতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? তো ওনাদের কথা শুনবেন, ফলো করেন, ইনিশিয়ালি ফলো করা শুরু করেন, ওনাদের থেকে ওনারা কী কথা বলে ওইটা জানা শুরু করেন, জানা শুরু করে ওনাদের কথাটাকে আপনি রেপ্লিকেট করা শুরু করবেন। তখন দেখবেন যে অন্য আরও 10টা মানুষের সাথে যখন কথা বলবেন অটোমেটিক আপনি আলাদা হয়ে যাবেন। বিষয়টা বুঝতে পারছেন? নেটওয়ার্কিং মেইন জিনিস, নেটওয়ার্কিং ছাড়া কাজ হবে না। স্টে আপডেট। ডিজিটাল মার্কেটিং সেক্টর এমন একটা সেক্টর, আপনার আপডেট থাকতেই হবে। আমরা ফেসবুক আর গুগলে ঢুকি, কিছুক্ষণ আগে দেখে গেছে একরকম, 2 মিনিট পরে ঢুকে গেছে আরেক রকম, আবার নতুন করে সব জানতে হয়। বেসিকটা ঠিক থাকে কিন্তু ইন্টারফেস চেঞ্জ হয়ে যায়, হয় বিডিং চেঞ্জ হয়ে গেছে, স্টাডি চেঞ্জ হয়ে গেছে, সব কিছু চেঞ্জ হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে পুরো ইন্টারফেসই চেঞ্জ হয়ে গেছে, তখন সব কিছু আমার নতুন করে শিখতে হবে, ঠিক আছে। তো সবসময় আপডেটেড থাকতে হবে। তো এরকম করে করে উনি লিখতেছে। এখন ধরেন আমি ওনারা বললাম যে গিভ মি কী হতে পারে, টেবিল about about SEO social media marketing। আমি ওনার কি দিতে বলছি? একটা টেবিল দিতে বলছি। টেবিল লেখা শুরু করছো না? আপনার কিছু করার দরকার আছে? আপনার কোনো কষ্ট করার দরকার আছে? আপনি জাস্ট এদিক থেকে নেবেন, নিয়ে নিজের বলে চালাই দেবেন, আপনি নিজে তো করছেন এটা। আরেকটা জিনিস বলি, কন্টেন্ট লেখার সময় একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, কন্টেন্ট কোনো সময় হুবহু কারোটা কপি করে দিবেন না। মানে আপনি কোনো একটা ব্র্যান্ডের কমিউনিকেশন অনেক ভালো লাগছে, ক্যাপশন অনেক পছন্দ হয়েছে, হুবহু নিয়ে আপনার পেজের ভিতরে বসাই দিবেন না। এটা হবে কি, আপনার ব্র্যান্ডের যে রেপুটেশনটা আছে ওই ব্র্যান্ড রেপুটেশন নষ্ট হয়ে যাবে। এখন যেহেতু চ্যাট জিপিটি আছে, আপনি কি করবেন, ধরুন কোনো একটা লেখা পছন্দ হয়েছে, ওটা আনবেন, কপি করে আনবেন, আইনের দিকে পেস্ট করবেন, পেস্ট করে বলবেন যে রিরাইট দিস। একদম আপনার যে ফিলিংস আছে ওই ফিলিংস সেম রাখবে, জাস্ট একটু কথাটা উল্টে দিবে, চ্যাট জিপিটি কথা উল্টে দিবে। বুঝতে পারছেন? না বুঝতে পারলে দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই। ধরেন কোথায় আছে, ধরেন এই যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্টটা আমি কপি করলাম, হ্যাঁ, এই জিনিসটা যদিও দেখানো ঠিক না, তারপরে দেখা যাচ্ছে। ধরেন এদিকে এটা রাখলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এদিক থেকে আমার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে, কোথায়, বাংলা। আচ্ছা, এটা এদিকে না দিয়ে নতুন একটা জায়গায় দিই।
দেখেন এখানে দেখেন কি রঙিন পানীয়, পানীয় ছাড়া তৃপ্তি মিটে কিসে? চিয়া সিড দিয়ে তৈরি হয় স্বাস্থ্যকর জুস, ফ্রেশ ও মানসম্পন্ন চিয়া সিড মানেই ঘরের বাজার। এখানে অর্ডার করুন, উপভোগ করুন স্বাদের সাথে স্বাস্থ্য। এবার এই লাইনটা পড়ে দেখেন, সেম কথাই লেখা আছে, কথা সেমই আছে, জাস্ট কথাটা ঘুরে দিস। বুঝতে পারছেন? তো আপনার এই লাইনটা পছন্দ হয়েছে, আপনি এই লাইনটা আনলেন, আইনে চেঞ্জ করে দিলেন, আপনার মাথাও খাটাইতে হলো না, কিছু করতে হলো না, কাহিনি হয়ে গেল। কিন্তু আপনি যদি জীবনে কন্টেন্ট রাইটার হতে চান, এই জিনিস অনেক পরে করতে হবে। কারণ একটা কন্টেন্ট রাইটার যেভাবে একটা কন্টেন্ট ডেভেলপ করবে, একটা চ্যাট জিপিটি কোনো সময় ওইভাবে ডেভেলপ করবে না। নিজের ব্রেন দিয়ে করে মানুষের ব্রেন আর এআই এর ব্রেন কোনো সময় এক হবে না, ঠিক আছে? কারণ আমি চিন্তা করবো, যেমন আমি কিছুক্ষণ আগে আপনারা যখন কন্টেন্টটা পড়তেছিলাম তখন আমি বলতেছিলাম যে উনি এই দিয়ে কেন জিনিসগুলো লেখছে, কেন লিঙ্কটা আনছে, কেন প্রবাসী কথা বলছে, এই জিনিসগুলো কিন্তু চ্যাট জিপিটি জানে না। এগুলা একজন কন্টেন্ট রাইটার জানে যে আমার ব্র্যান্ডের এই বিষয়গুলো থেকে আমার কাস্টমার আসতে পারে, আমার লেখাতে এই জিনিসগুলো আমার অ্যাড করতে হবে। হ্যাঁ, আপনি যদি চ্যাট জিপিটিতে ওই জিনিসটা লার্ন করাই দিতে পারেন যে আমার কাস্টমারটা এরকম, কাস্টমার বিহেভিয়ারটা এমন এমন, আমার কাস্টমার বাইরে থেকে অর্ডার করে, তুমি এরকম একটা কমান্ড রাখো যে বাইরে থেকে অর্ডার করতে চাইলে এরকম একটা লাইন তুমি অ্যাড করো, সে অ্যাড করে দিবে। আপনি লার্ন করাইতে পারেন, করে দিবে। চ্যাট জিপিটির আপনি যেমন লার্ন করাবেন সে এমনি লার্ন হবে। আমি ওরা লার্ন করছি কি, তারা আমি বলছি যে তুমি এটা রিরাইট করো, সে রিরাইট করে দিয়েছে। কারণ আমি যদি বলতাম এদিকে একটা কবিতা অ্যাড করো, সে এইটা রিলেটেড একটা কবিতা অ্যাড করে দিত। এদিকে যদি আমি বলতাম তুমি এই জিনিসটা একটু অন্য ভাষায় লিখে দাও, সে অন্য ভাষায় লিখে দিত। যদি তারা বলতাম তুমি এই জিনিসটা আরেকটু অ্যাডভান্স করো, সে আরও অ্যাডভান্স করতো। বুঝতে পারছি? শর্ট করে ক্যাপশনটা একটু শর্ট করে নেটওয়ার্ক স্লো শেষ, শর্ট করে দিচ্ছি। আরও শর্ট করবেন, আরও শর্ট করবেন, কথা কিন্তু সেমই থাকবে, কথাতে কোনো চেঞ্জ নেই, কথা সেম, বাট আপনি যেটা দিতেছেন ওইটাই। এখন কথা হচ্ছে চ্যাট জিপিটি আপনি কোন সময় ইউজ করবেন। চ্যাট জিপিটি এখন হচ্ছে যে আপনি এআই যদি ইউজ না করতে জানেন, মানে আপনি এই যুগের সাথে তালি মিলাতে পারবেন না। আপনার অবশ্যই এআই ইউজ করা জানতে হবে। কিন্তু এআই তখন ইউজ করবেন যখন আপনি আমার ব্রেনডারে মানে কাজ করায় ফেলছেন, মানে আপনার ব্রেন আর সাপোর্ট দিচ্ছে না। আপনি দেখছেন আরও যদি এরকম হইতে পারতো যে আমি আর জিনিস এমনি সুন্দর করতে পারতাম, মানে একটা জিনিস হয় না, আপনি একটা জিনিস লিখছেন, লেখার পর হচ্ছে এই জিনিসটা যদি একটু থাকতো, কিন্তু আমার মাথায় আসছে না কেমন লিখতে পারি, তখন আপনি আপনার যে লেখাটা আছে এটা কপি করে আনেন, আমি যেটা করি, আমি কিন্তু ডাইরেক্ট চ্যাট জিপিটি কোনো সময় ইউজ করি না। আমি প্রথমে নিজের লেখাটা লিখি যে কী হয়েছে, বিষয়টা কেমনে কেমনে সাজাবো, এই জিনিসটা লিখি। লেখার পরে বাক্যচয়ন যে বিষয়টা আছে, মানে পড়তে ভালো লাগে, আমি কিন্তু সুন্দর করে লিখতে পারি না, কিন্তু চ্যাট জিপিটি আমার জায়গা থেকে অনেক ভালো সুন্দর করে লিখতে পারবে। তো ওই বাক্যচয়নের যে জায়গাটা আছে ওই জায়গাতে আমি চ্যাট জিপিটি ইউজ করি। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমি অনেক আইডিয়াই পাইতেছি না কী ধরনের কন্টেন্ট আমি লিখবো, তখন আমি বলি যে গিভ মি সাম আইডিয়া ফর দিস টাইপ অফ কন্টেন্ট। তো উনি আমরা কিছু কন্টেন্ট এরিয়া দিয়ে দেয়, তখন আমি ওই যে আইডিয়া নেই, আইডিয়া নেওয়ার পর আমি নিজে নিজে লিখি। কন্টেন্টটা সবসময় নিজে লিখবেন। নিজে লিখলে কী হবে, লেখার যেই মানে হাতটা আছে, মানে লেখার যে অভিজ্ঞতাটা আছে ওইটা বাড়বে, আপনি বুঝতে পারবেন যে কেন এই জিনিসটা লেখা হয়েছে, কী লেখা উচিত কী লেখা উচিত না, ওই জিনিসটা আপনি বুঝতে পারবেন। আপনার কাস্টমার সাইকোলজি বুঝবেন, বিহেভিয়ারটা বুঝবেন, সব কিছু বোঝার পরে তারপরে আপনি চ্যাট জিপিটি ইউজ করেন। সুন্দর করার জন্য চ্যাট জিপিটির ইউজ করেন, বা বার্ড ইউজ করেন, বা কোপাইলটের ইউজ করেন, ঠিক আছে? ওই রকমভাবে জিনিসগুলো কাজ করে। এদিকে আরও অনেক অ্যাডভান্স জিনিসপত্র কাজ করা যায়। আপনি এদিক থেকে চাইলে পুরো একটা ফাইল আপলোড করে দিতে পারেন, একটা ইমেজ আপলোড করে দিতে পারেন, ইমেজ আপলোড করে দিয়া বলতে পারেন যে গিভ মি কন্টেন্ট ফর দিস। কী বলতে চাইতেছে, কপি লিঙ্ক, কেন কপি লিঙ্ক করবো, পাবলিক লিঙ্ক কপি, আচ্ছা। এই যে দেখেন অ্যাটাচমেন্টের ফাইল আছে, এদিক থেকে আমি চাইলে কম্পিউটার থেকে একটা ইমেজ আপলোড করি,
দেখছেন, আমি ইমেজটা দিচ্ছি, ইমেজটা দিয়ে উনি মানে চ্যাট জিপিটি কন্টেন্টটা লিখে দিয়ে দিছে। এখন বিষয়টা হচ্ছে যে আমি কি কন্টেন্টটা নিয়ে যাবো? জীবনেও না। এদিক থেকে আমি কন্টেন্ট নিয়ে মারা দিব, মানুষ বুঝে বলবে এটা চ্যাট জিপিটি দিয়ে। কারণ এখন যারা চ্যাট জিপিটি ইউজ করে তারা লেখা দেখলে বুঝে চ্যাট জিপিটি লেখে। কেমনে বুঝে? লাইনে লাইনে ইমেজ, লাইনে লাইনে ইমোজি, লাইনে লাইনে ইমোজি, শুরুতে ইমোজি, শেষে ইমোজি, মানে ইমোজি দিয়ে পুরাই দেয় চ্যাট জিপিটি। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় যে ইমোজিই দেয় না, তখন আবার আমার কমান্ড দিতে হয় অ্যাড সাম ইমোজি। হ্যাঁ, আর অ্যাড সাম ইমোজি দিতে গেলে প্রতি ওয়ার্ডের পরে পরে ওই ওয়ার্ডের সাথে যদি কোনো ইমোজি মিলে এটারও পাওয়া যায়। ঠিক আছে, ওই রকম করে করা যাবে না। আমি আপনাদের জাস্ট দেখাইলাম যে এটার পাওয়ারটা কেমন আছে। হ্যাঁ, এদিকে আপনি এটা যখন আপনি প্রিমিয়াম কিনে নেবেন তখন আপনি যদি এটা পিডিএফও আপলোড করে দেন, ওই পিডিএফটা রিড করবে, লার্ন হবে, লার্ন করার পরে আপনি যে জিনিসটা জানতে যাবেন ওই পিডিএফ থেকে ওই অ্যান্সারটাও দিয়ে দিবে আপনার। মানে এটা এত অ্যাডভান্স লেভেলে আছে। যেমন এদিকে যদি আপনি ক্লিক করেন চ্যাট জিপিটি, আমরা কোনটা ইউজ করতেছি বর্তমানে? চ্যাট জিপিটি নর্মাল যেটা ইউজ করতেছি। চ্যাট জিপিটি প্লাসে যদি আমরা যাই মানে 4.0 যেটা 4.0 ইউজ করি, বাট এটারও একটা অ্যাডভান্স ভার্সন আছে। ওই অ্যাডভান্স ভার্সনে গেলে আপনি ইয়ে করতে পারেন। যেমন ধরেন বর্তমানে যারা ভার্সিটির টিচার আছে তারা ওই 4.0টা ইউজ করে। বিশেষ করে যে নৃতাত্ত্বিক ভূতাত্ত্বিক যেসব সাইটগুলো আছে না ডিপার্টমেন্ট, ওরা অনেক বেশি ইউজ করে এগুলো। কারণ ওনাদের তো অনেক রিসার্চ করতে হয়, এই ক্ষেত্রে চ্যাট জিপিটি অনেক সাহায্য করে। আমার কথাটা কি বুঝতে পারছেন? কন্টেন্ট লেখার ক্ষেত্রে চ্যাট জিপিটি হেল্প করতে পারে। কন্টেন্ট লেখার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে আপনার বুঝতে হবে কাস্টমার কোন জিনিসটাতে আটকাবে। প্রথমত হচ্ছে যে আপনার ইমেজটাতে ভিডিওটাতে ঠিক থাকতে হবে। ভিডিওর কন্টেন্ট কী লিখতেছেন, ভিডিওতে কী ধরনের কথা বলতেছেন, ওই জিনিসটাতেও আপনার ফোকাস থাকতে হবে যে আমি কথা বলতেছি কেন বলতেছি। যদি আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাই, কেউ মাইন্ড করেন না, ঘরের বাজারই আবার দেখা। যদি আমি এই কোনো কথা কিন্তু নাই, একদম জাস্ট ওনারা কিছু ভিডিওর ক্লিপ অ্যাড করে দিছে, কিন্তু আপনি বুঝতেছেন না যে কি সেল করতে চাইতেছে বা উনি কি আপনারা মেসেজ কি দিতে চাইতেছে, উনি বুঝতেছেন না এই বিষয়টা। কোনো মানে আপনাদেরকে বুঝতেই কোনো অসুবিধা হয়েছে? এবার আসেন আরেকটা ভিডিও দেখে। কন্টেন্ট রাইটার বা কন্টেন্ট নিয়ে যারা কাজ করে তাদের কাজটা কেমন হয় আপনাদেরকে একটু জাস্ট একটা ডেমো দিয়ে। আমি ভয় পাচ্ছি না। আল্লাহ ইয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ বিসমিল্লাহ। তাহলে এটা আলাদা হলো না? ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দরবন আসলে ইটস আ বিউটিফুল ফ্রম আউটসাইড, কিন্তু ইনসাইড এটা হেভি ডেঞ্জারাস। আমরা এখন মানে অনেক টাফ, সো টাফ। এই যে ঢুকা যায় না, কি হেতেল খেজুর গাছ আছে, ঢুকা যায় না। এখানে কোন রকমে আসা যাবে বলতেছে, ওটা ডাইরেকশন দিচ্ছে। ও মাশাআল্লাহ। আর দেখেন ঘরের বাজারে সবচেয়ে ভালো কাজ করছে কোন জায়গাটা জানেন? এই যে জামশেদ মজুমদারের কথার স্টাইলটা আছে না, সবচেয়ে বেশি কাজ করছে ঘরের বাজারের এই কথার স্টাইলটা। তার পরবর্তীতে তাদের একটা ট্রাস্ট বিল্ডের জায়গা আছে। একে তো জামশেদ মজুমদারের তারা ট্রাস্ট করে, দ্বিতীয়ত হচ্ছে ওনারা দুই নাম্বারে কোনো কিছু সেল করে না। ওনারা যদি কিছু দিয়া থাকে আপনারা একদম দেখাই দিবে যে আমি কোন জায়গা থেকে আনছি। যেমন আপনারা দেখাই দিচ্ছে উনি কোন জায়গা থেকে, এটা সুন্দরবন না, এটা বাইরের ইথিওপিয়াতে মনে হয় উনি আছে বর্তমানে। ওই জায়গা থেকে তারা মধুরা সংগ্রহ করতেছে, ওই জিনিসটা আপনারা দেখা গেছে। তো আপনি এদিক থেকে এই কন্টেন্টটা থেকে আপনি বুঝতে পারতেছেন যে আপনি যদি এই মধুরা নেন আপনি ঠকবেন না। এটা হচ্ছে কন্টেন্ট। আপনারে ট্রাস্ট বিল্ড করলাম, এই কন্টেন্ট দিয়ে আপনার সাথে ট্রাস্ট বিল্ড করতাম। দেখবেন জামশেদ মজুমদার শুরুতেই কথা কিছু বলে যে আমি ঘরের বাজার থেকে বলছি বা সামথিং, এরকম দুইটা লাইন বলে উনি সব ভিডিওতে বলে। এইটা জিনিসটা কি? এটা হচ্ছে যে ব্র্যান্ড কমিউনিকেশন, ব্র্যান্ডের কিছু জেনারিক কথাবার্তা থাকে যে এই কথাবার্তাগুলো ব্র্যান্ড বলবে, এই জেনারিক কথাবার্তাগুলো উনি সবসময় বলে। এবার দেখেন এই যে স্টিল ইমেজটা, স্টিল ইমেজে কোনো লেখা নাই, এদিকে কী লেখা রাখছে আমি নিজেও বুঝতেছি না, বুঝার দরকার নাই। আমার মেন জিনিস হচ্ছে এই জিনিসটা, এদিকে প্রোডাক্ট আমি চিনতেছি কিনা। এস আপনার একটা ভিডিও দেখা যেতেছে, ওই ভিডিওটা পাবো কিনা। কোনো কথা আছে? বর্তমানে মার্কেটে সবচেয়ে বেশি এই জিনিসগুলো চলতেছে, অ্যানিমেটেড ভিডিও যেগুলো কোনো কথাবার্তা থাকবে না, অ্যানিমেটেড যে ভিডিওগুলো আছে ওইগুলোর এখন ট্রেন্ড চলতেছে একটা, যার কারণে সব পেজে দেখবেন যে এরকম ইয়ে বানাইতেছে, ভিডিও বানাইছে। ঠিক আছে, তো এই যে ভিডিওগুলো তারা বানাইতেছে,
ভিডিওগুলো বানানোর পিছনে তো উদ্দেশ্য আছে, না এমনিই বানাইছে, মন চাইছে বানাই দিছে। কোনো ব্র্যান্ড মানে ব্র্যান্ডের কোনো কিছু দেখতেছেন, তার পিছনে কোনো উদ্দেশ্য নাই, এটা জীবনও চিন্তা করেন। আমি যদি আপনার একটা চকলেট দেই, ওই চকলেটের পিছনেও একটা উদ্দেশ্য থাকে। একটা ব্র্যান্ড যদি, যেমন ধরেন এখন রাস্তাতে মানুষ, মানে যেমন স্টুডেন্টরা নামছে, তারা ট্রাফিকটা কন্ট্রোল করতেছে, এখন দেখবেন যে অনেকগুলো কোম্পানি বা প্রতিষ্ঠান তাদেরকে বিভিন্ন খাওয়া দাওয়া দিতেছে। তো এই যে খাওয়া দাওয়াটা দিতেছে, কাইন্ড অফ ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ঠিক আছে? আপনি কেউ না কেউ জিজ্ঞেস করবে যে ভাই আপনারা কোন কোন দিক থেকে আসছেন বা আপনারা কারা। ধরেন কুমিল্লাটি দিল, তখন আমরা বলবো না কুমিল্লাটি দিছে, তখন আমি বলবো আমি দিছি, আমার নাম বলবো, বলতেই পারি, সমস্যা নেই, আমার মুখ আছে, আমি বলতেই পারি। কিন্তু আমরা সবসময় বলি আমাদের কোম্পানির নাম। যেমন দেখবেন যে বড় বড় কোম্পানিরা তাদের পুরো প্যাকেজিংয়ে করছে, মানে এই যে রিসেন্ট যে সময়টা যাচ্ছে তারা প্যাকেজিংয়ে করে ফেলছে, যে এই প্যাকেজিংয়ের ভিতর তারা খাবারটা দিবে, বড় বড় কোম্পানি যারা আছে। তো ওইরকমভাবে তারা কী করতেছে, ধরেন প্যাকেটটা ফালাই দিল, প্যাকেটটা রাস্তার ভিতরে ফালাই দিল, কিন্তু অন্য আরও 10টা মানুষের চোখে পড়তেছে যে ঠিক আছে এরকম একটা কোম্পানি বাংলাদেশে আছে, জাস্ট আপনার লোগোটা দেখে গেছে, কিছু না। ওনাদের প্ল্যানিং এত বড় কিছু না, মানে তারা চাওয়া এত বড় কিছু না, তারা চায় শুধু আমার লোগোটা মাথায় থাকুক মানুষের। ব্র্যান্ডের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে লোগোটা থাকুক মাথায় আমার। লোগোটা যদি মাথায় থাকে, আপনারা সেল করা কোনো ব্যাপারে না। আপনারা আমি ওই সেলস প্ল্যানে ফালাইয়া 7বার 8বার অ্যাড দেখাইয়া আপনাদের আমি সেল করে দিতেই পারি। বুঝতে পারছেন বিষয়টা? একদম ক্লিয়ার। ভিডিও বানানোর সময় খুব সাবধানতার সাথে ভিডিও বানাতে হবে। কন্টেন্ট কী লিখবেন, কোন ভিডিওতে কী বলা হবে, এক্সপ্রেশন কী হবে, কোন জায়গায় কোন অ্যাঙ্গেলে কী বলবেন, কী ধরনের অ্যানিমেশন ইউজ করবেন, সব একটা মার্কেটারের নখদর্পণে থাকতে হবে। আপনি একটা উল্টাপাল্টা, আপনার ভিডিও এটার উল্টাপাল্টা কিছু একটা বসাই দিছে, পুরো দোষ আপনার উপরে আয় করবেন, কারণ অ্যাডটা চালাবেন আপনি। অ্যাড চালানোর আগে তো আমার দেখতে হবে, চেক রিচেক ডাবল চেক করে দেখতে হবে যে সব ঠিকঠাক আছে কিনা। দেখা গেল আমার একটা অ্যাডের কারণে, আমার একটা অ্যাড চালানোর কারণে পুরো কোম্পানির 10 নেমে গেছে, তখন তো দোষ কার? দোষ আমার না। এই কারণে মার্কেটাররা সবসময় সতর্ক থাকতে হবে। এই হচ্ছে বিষয়। ভিডিওর সম্পর্কেও বলছি, আর এই বিষয়গুলো নিয়ে একটু খুব ডিপলি পড়াশোনা করেন, হ্যাঁ। কারণ এগুলো তো হচ্ছে যে আমাদের একটু ওভারভিউ জিনিসপত্র। কন্টেন্ট মার্কেটিং নিয়ে একটু পড়ালেখা করবেন, ভিডিও কন্টেন্ট নিয়ে পড়ালেখা করবেন, পডকাস্ট নিয়ে পড়ালেখা করবেন, ইমেজ কেমন হতে পারে, একটা লোগো কেমন হতে পারে। যেহেতু আপনার ক্যানভার ক্লাস হয়ে গেছে, এই ক্যানভার ক্লাসটা আমি আর দিতে পারতেছি না, কারণ হচ্ছে যে আজকের ইয়েতে আজকে যে স্লাইডটা দেখাচ্ছি আমরা, ওই স্লাইডে আমার ক্যানভার ইয়েটা ছিল, ক্লাসটা ছিল আর কি। তো যেহেতু ক্লাস হয়ে গেছে সেক্ষেত্রে তো আর কিছু করার নাই, আপনাদেরকে আমি স্লাইডটা দিয়ে দিব। ওই স্লাইডের ভিতরে দেখবেন যে আপনাদের লোগো কেমন হয়, এরপরে হচ্ছে ইমেজ কেমন হয়, আপনার পোস্টগুলো কেমন হবে, কী সাইজের হবে, এই জিনিসগুলো লেখা আছে, হ্যাঁ। ওই জিনিসগুলো দেখে নেবেন। সাইজ কেমন হবে এই জিনিসটা দেখে নেবেন। এরপরে হচ্ছে এই যে টাইপ অফ কভার্স, হ্যাঁ, কভার সাইজ, কনসেপ্ট হচ্ছে কভার, একটা কভার কেমন হতে পারে। আপনি ঘরের বাজারের জন্য যে কভারটা ইউজ করতেছেন, ওই কভারটা কিন্তু কোনো সময় আপনি আড়ঙের জন্য ইউজ করতে পারবেন না। আবার আড়ঙের জন্য যেটা ইউজ করতেছেন ওইটা আবার সেম কোম্পানির, মানে সেম ক্যাটাগরির লারিবের জন্য ইউজ করতে পারবেন না, কারণ কাস্টমার বিহেভিয়ার চেঞ্জ, তাদের প্রোডাক্ট বিহেভিয়ার চেঞ্জ, ঠিক আছে? তো ওই আপনার ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে আপনার কভার ডিজাইনটা করতে হবে। লোগোর ভিতরে কী কী থাকতে হবে, ওই জিনিসটা একটা ভিডিও দেখে নেবেন যে লোগোর কনসেপ্টটা কেমন হবে, কোন ধরনের বিজনেসের জন্য কোন ধরনের লোগো দরকার হয়, ওই জিনিসগুলো নিয়ে একটু পড়ালেখা করতে হবে, ঠিক আছে? এরপর হচ্ছে মানে ডিজাইনের জিনিসপত্রগুলো, এগুলো জাস্ট দেখে নিন, এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এগুলো আশা করি আপনাদের ক্লাসে বললেও দিছে। কন্টেন্ট মার্কেটিংয়ের বিষয়টা হচ্ছে, কন্টেন্ট মার্কেটিং একটা বড় একটা ইন্ডাস্ট্রি। আপনি যত পড়বেন তত জানবেন, হ্যাঁ। এইটাতে আপনার জানার কোনো শেষ নাই। আর যদি জানতে জানতে শেষ করতেও চান, জানতে জানতে কোনো সময় শেষ করতে পারবেন না। তো আজকের আপনাদের ক্লাসটা মূলত এতটুকু পর্যন্তই ছিল। কোনো কিছু যদি জানার থাকে, কোনো কিছু বলার থাকে বলতে পারেন। ক্যানভা ক্লাস থেকে প্রথম ক্লাসটা ছিল। প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস মানে ক্যানভার ক্লাস ছিল আপনাদের প্রথমটা। হ্যাঁ, যাই হোক, ওই ক্লাসটাতে আর আমি নেই কন্ডাক্ট করে আমি করি নাই, এই কারণে আমারে বলা হয়েছে যে ক্যানভার ক্লাস নেওয়া হয়েছে এরপর থেকে কন্টিনিউ করার জন্য। রনি স্যারের এটা। রনি স্যারের এটা। এখন বলেন, আপনাদের আর 15 মিনিট 17 মিনিটের মতো টাইম আছে, বলেন। গত ক্লাসে শেয়ার করতে পারি, এটা একটু শেয়ার করতে পারেন নাই? শেয়ারটা করতে পারি না। আচ্ছা, সমস্যা নেই, আমি দেখা দিচ্ছি। শেয়ার কি ড্রাইভ শেয়ার করতে পারেন না? এই যে এটা সেভ করে যে তারপরে যে মিলে আইডি শেয়ার করব। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই, এটা দেখা দিচ্ছি। মেইলে শেয়ার করব। মেইলে শেয়ার করার দরকার নেই, আমি জাস্ট কপি করে জাস্ট দিয়ে দিলেই হতো। সমস্যা নেই, আমি দেখা দিচ্ছি আপনাদের। ধরেন আমরা ইনিশিয়ালি তো আমরা ড্রাইভে যেতে হবে। ড্রাইভ কোথায়? ড্রাইভে গেলাম,
শেয়ার করাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। হ্যাঁ, শেয়ার করার সময় যে 2টা পার্ট দেখাইছি ওই পার্টগুলো অবশ্যই মাথায় রাখবেন। এগুলো যদি বাই চান্স একটু হেরফের হয় আর কোম্পানি যদি বড় হয় আর ওইটা যদি লিক হয় তখন কিন্তু দোষ আপনার উপরে পড়বে। ঠিক আছে, ওই জিনিসগুলো একটু সাবধানে থাকবেন যদি বড় ইয়েতে কাজ করেন। আমরা যে মূলত ডিজিটাল মার্কেটিং আমরা যারা করি তারা খুব কমই হচ্ছে আমরা ব্র্যান্ডের সাথে কাজ করি। আমরা হচ্ছে হয় স্মল বিজনেসের সাথে কাজ করি বা মিডিয়াম বিজনেসের সাথে কাজ করি। কারণ বিগ ব্র্যান্ড যারা আছে মানে বড় বিজনেস যারা আছে তারা সবসময় তাদের মার্কেটিং একটা হাউসই থাকে, মার্কেটিং করার জন্য আলাদা পার্টি থাকে তাদের, তারা বাইরে থেকে ফ্রিল্যান্স খুব কমই নেয়। তো ধরেন আমরা কোনো একটা ফোল্ডারে যাই, ড্রাইভসে যাই, আপনাদের শেয়ার করলে এরকম একটা জিনিসই শেয়ার করবেন। যেমন এটা হচ্ছে আপনাদের বেচের ড্রাইভ বানাইছিলাম, এটাতে আমরা 3 ডটে ক্লিক করি। 3 ডটে ক্লিক করার পরে এই যে শেয়ার অপশনটা আছে, শেয়ার অপশনে ক্লিক করতে পারি, কপি লিঙ্কও করতে পারি। কপি লিঙ্ক করা থাকলে যেহেতু গত ক্লাসে আমি এটা এনিওয়ান উইথ দিস লিঙ্ক করছি, এটা এখনও এনিওয়ান উইথ দিস লিঙ্কেই আছে। কিন্তু যখন আপনি নতুন একটা ফোল্ডার করবেন তখন এটা রেস্ট্রিক্টেড থাকবে। তখন আপনি যদি এদিক থেকে কপি করেন তখন এটা রেস্ট্রিক্টেড লিঙ্ক কপি হবে, মানে ওই ফোল্ডারটা রেস্ট্রিক্টেড থাকবে, আপনার যে লিঙ্কটা কপি করতেছেন ওইটা রেস্ট্রিক্টেড থাকবে। ভিডিওটা বুঝতে পারতেছেন স্যার? বুঝছেন বিষয়টা? যদি এদিক থেকে কপি করেন, কিন্তু আমি যদি এখন এদিক থেকে কপি করি এটা এনিওয়ান উইথ দিস লিঙ্ক, মানে সবাই এটাতেই ঢুকতে পারবে, কারণ আমি এটারে আগে থেকে করে রাখছি। যদি আপনারা দেখাই আমি, যেহেতু উনি আসে নাই এই কারণে আরেকবার দেখাই দিই। যেমন ওই জায়গাতে ক্লিক করে শেয়ারে আসলাম, আমি শেয়ারে আসার পরে এই যে জেনারেল অ্যাক্সেস এনিওয়ান উইথ দিস লিঙ্ক দেওয়া আছে, এটা থাকবে কি রেস্ট্রিক্টেড থাকবে, মানে আমি যখন ড্রাইভটা ওপেন করবো ড্রাইভটা তো সবসময় রেস্ট্রিক্টেড থাকবে। তো রেস্ট্রিক্টেড তো আর আমি পাঠাতে পারতেছি না, যেহেতু আপনাদেরকে সবারই আমি অ্যাক্সেস দেবো, তখন আমি এনিওয়ান উইথ দিস লিঙ্ক অ্যাড করলাম, করার পরে যে কপি লিঙ্ক করে নিলাম। কপি লিঙ্ক করে আপনি কোথায় পাঠাবেন, যদি হোয়াটসঅ্যাপে পাঠাতে দেন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, মেসেঞ্জারে পাঠিয়ে দিলে মেসেঞ্জারে কন্ট্রোল ভি দিবেন, কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে, পেস্ট দিয়ে এন্টার দেন, এন্টার দিলে সেন্ড হয়ে যাবে। কপি হয়ে গেছে। একদম কপি হয়ে গেছে, এই যে দেখেন নিচে দিয়ে লেখা আসবে, এই যে দেখেন লিঙ্ক কপিড। ঠিক আছে, এবার আপনি যদি মনে করেন যে কোথাও কপি পেস্ট করবেন, ধরেন আমি এদিকে পেস্ট করে দেয়, কন্ট্রোল ভি দেন, পেস্ট হয়ে গেছে, এন্টার দেন, ওপেন হয়ে যাবে, এই যে ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। আমি এদিকে পেস্ট করলাম, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে পেস্ট করবেন, এতটুকুই ডিফারেন্স, আর কিছু না। বুঝতে পারছি বিষয়টা স্যার? বলেন এরপরে আর কার কি প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নেই, কোনো কথা? ঠিক আছে, কন্টেন্টটা নিয়ে গিয়ে করেন, কন্টেন্টটা লিখতে হবে। হ্যাঁ, কন্টেন্ট লিখতে হবে, আপনাদের বাড়ির কাজ আজকে কন্টেন্ট লেখা থাকবে। আপনারা কোম্পানি বিভিন্ন পেজগুলো দেখবেন, পেজগুলো দেখে দেখে তারা কি, এই যে আমি যে একটা কন্টেন্ট দেখার পরে আমি যে বললাম যে উনি এই জায়গাতে এই লেখাটা এই কারণে লিখছে, এরকম করে বুঝবেন যে উনি আসলে কেন এই জিনিসটা লিখছে। আর আজকে থেকে সবাই কন্টেন্ট পড়া শুরু করবেন, মানে আপনার সামনে অ্যাড আসছে, অ্যাডের কন্টেন্টটা পড়বেন, কোনো একটা ব্র্যান্ডের পোস্ট আসছে, ব্র্যান্ডের কন্টেন্টটা পড়বেন। কেন পড়বেন? যত বেশি কন্টেন্ট পড়া শুরু করবেন তত বেশি দেখবেন কন্টেন্ট লিখতে পারতেছেন। আপনি যখন কন্টেন্ট লিখতে যাবেন তখন মাথায় আসবে, আচ্ছা ঠিক আছে এই ব্র্যান্ডের তো এই জিনিসটা ছিল, এটা পছন্দ হয়েছিল, এই জিনিসটা আমার এই ব্র্যান্ডের ভিতরে অ্যাড করে দিই, মানে আমার লেখার ভিতরে অ্যাড করে দিই। ঠিক আছে, তো ওইরকম করে আজকে থেকে শুরু করবেন হচ্ছে আপনি অ্যাড হোক, অ্যাড তো আপনারা এখন চিনেন না মনে হয়, আমরা সামনের দিকে অ্যাড কোনগুলো চিনবো। অ্যাড হোক বা যেই হোক, পোস্ট যেগুলো আসতেছে, যত পোস্ট আছে সবগুলো পড়া শুরু করেন, বড় বড় ব্র্যান্ড হোক, ছোটোখাটো ব্র্যান্ড হোক, এরকম ঘরের বাজার যেগুলো আছে, ঘরের বাজার কিন্তু বাংলাদেশে রেপুটেড একটা ব্র্যান্ড হয়ে গেছে। হ্যাঁ, তো ওইরকম ব্র্যান্ডগুলোর কমিউনিকেশনগুলো পড়ার চেষ্টা করেন, তারা ইমেজে কী লিখতেছে ওই জিনিসগুলো পড়েন, পরে বোঝার চেষ্টা করেন, রিয়েলাইজ করেন, মেন কথা হচ্ছে রিয়েলাইজ করেন যে কী করতেছে উনি, কেন এই জিনিসটা লিখছে, লেখার উদ্দেশ্যটা কী, এটা বুঝেন। বুঝতে দেখবে যে অটোমেটিক আপনার মাইন্ডটা মার্কেটিং মাইন্ডে কনভার্ট হওয়া শুরু করবে। বিষয়টা একদম ক্লিয়ার? কোনো কিছু জানার আছে? কোনো ডাউট আছে আমার, মানে পুরো কথাবার্তাতে কোনো ডাউট আছে, বুঝতে অসুবিধা হয়েছে? ভাল লাগছে বিষয়গুলো? ওকে।